আসসালামু আলাইকুম। সরল সকল মেম্বারদেরকে এবং আমাদের কমিউনিটি পার্টনার যারা আছেন সবাইকে আমাদের আজকের লাইভে আমি স্বাগতম জানাচ্ছি। আমি জিনাত অন বিহাফ অফ সরো থেকে বলছি। সো আজকে আমাদের দ্বিতীয় লাইভ সরো থেকে আমরা প্রচার করছি। আমার আমার বিশ্বাস যে আপনারা সবাই আমাদের সাথেই আছেন। সো আপনারা জানেন যে মে 2 আমাদের একটা লাইভ হয়ে গিয়েছিল অ্যাবাউট হেলথ সিরিজ লাইক এ হেলথ ইনফরমেশন অন রিসেন্ট কোভিড-19 প্যান্ডামিক। সো বেসিক্যালি ওগুলো ছিল আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের জন্যই আমরা আপনাদের সকল ইনফরমেশন গুলো দিয়েছিলাম। সো এবার এবং ওইটা সরোই হোস্ট করেছিল একজন ইন্টারন্যাশনালি ট্রেন্ড হেলথ প্রফেশনাল দিয়ে। সো এবার আমরা যেই লাইভটাতে আসছি সেটা হলো আপনার ইকোনমিক সাপোর্ট, ইকোনমিক বেনিফিটস যেগুলো আপনারা পাচ্ছেন। এবং আপনারা জানেন যে সরো কমিউনিটিতে অনেক কাজ করে যাচ্ছে বিভিন্ন পর্যায়ে। সো বিগত 2 মাস যাবত আমরা আসলে সবাই ঘরে বন্দি। আমি জানি যে আপনারা কেউই ভালো নেই তেমন একটা, তারপরও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন। সো এই ভালো থাকাটাই আমাদের আসলে থাকতে হবে। এবং সরো বিগত দিনে বিগত বছরে আপনাদের সাথে যেভাবে ছিল এখনো সেভাবেই আছে। লাস্ট 2 মাসে আমরা আপনাদের ঘরে বসে, আপনারা নিজেরাই জানেন যে আমাদের প্রত্যেকটা কমিউনিটি মেম্বার্সকে আমরা যে পরিমাণ সাপোর্ট দিয়েছি, অন কল, টেলিফোন, 1-to-1, তারপরে এমনি পার্সোনালি হেল্প, বাজার করা, তাদেরকে গাইড দেওয়া, তাদেরকে হসপিটালে গাইড করা, সমস্ত কিছুই আমরা করেছি। সবকিছুই আমাদের এই অ্যাক্টিভিটি গুলো আমরা বাসা থেকে করেছি। তারপর আপনাদের আপনাদের এই যে প্রচুর জানার আগ্রহ, বিভিন্ন বিষয় সমূহে, সেগুলো আজকে আমরা অ্যাকচুয়ালি আজকে না, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আসবো। সো লাস্ট প্রেজেন্টেশনটা আমাদের ছিল হেলথ বিষয়ক। এবার আমরা ইকোনমিক সাপোর্ট, যেটা নাকি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য। প্রত্যেকের সংসারী টাকা পয়সা, আপনি জানেন যে এখন চাকরি নেই, আমাদের কাজ নেই। সো এবং আমরা সবাই লো ইনকাম ফ্যামিলিতে যারা লাইভে আমাদের সাথে ছিলেন প্রথম থেকে, একটু একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা একটু পিছিয়ে গিয়েছি। এখন আশা করি আমাদের সবটাই ঠিক আছে। সো আজকে যেটা বলছিলাম, আমাদের আজকে ইকোনমিক সাপোর্ট নিয়ে আমাদের যে লাইভটা, সেটাই আমরা আজকে শেয়ার করতে যাচ্ছি। মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। সো আমাদের সাথে এখন আছেন, আজকে প্রেজেন্টেশন যিনি করবেন, আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, সরোর এক্সিকিউটিভ ডাইরেক্টর সুলতানা জাহাঙ্গীর। সো চলুন আমরা ওনার প্রেজেন্টেশনটাতে ফিরে যাই। তারপরে যে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন হবে, সেটাতে আমরা আবার ফিরে আসব। আর আমি আছি আপনাদের সাথে, আমি জিনাত। সো চলুন তাহলে আমরা প্রেজেন্টেশনে চলে যাই। Today's presentation is economic support in this pandemic. So, Sultana Jahangir. আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আজকে আমাদের এটা শুনছেন এবং দেখতেছেন। সো আজকে আমরা যে প্রেজেন্টেশনটা করব, আমি একটু তাড়াতাড়ি শুরু করতে চাচ্ছি, যে শুরু থেকে, যাতে আমরা সময়টাকে কভার করতে পারি। আজকে আমরা যে গতবারের প্রেজেন্টেশনে আপনাদেরকে আমরা হেলথ রিলেটেড যে ইনফরমেশন এবং সাপোর্ট গুলি দরকার সেটার সম্বন্ধে বলেছিলাম। আজকে আমরা বলবো কোভিড-19 ইকোনমিক সাপোর্টের উপরে। এটা শুরু করার আগে আমি জাস্ট একটা রিমাইন্ডার দিতে চাচ্ছি যে আপনারা যদি কেউ সিক ফিল করেন অথবা সাসপেক্ট করেন যে আপনাদের কোভিড-19 হচ্ছে বা আপনারা এরকম সিমটম গুলো দেখেন, আপনাদেরকে আমরা অনুরোধ করবো ইমিডিয়েটলি নিকটস্থ হসপিটাল যেটা আছে মাইকেল গান হসপিটাল, এটাতে কল করেন এবং আপনারা টেস্ট করে নেন। যদি কোনো কারণে টেস্টটা আপনাদের পজিটিভ আসে বা আপনারা যদি এই ভাইরাসে আক্রান্ত হন, তো ইমিডিয়েটলি আপনার এমপ্লয়ারদেরকে জানাবেন। এই অবস্থায় এমপ্লয়ার কখনোই আপনাকে কাজ করতে বাধ্য করতে পারে না। এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যদি আপনি কন্টিনিউ এখন কাজ করেন বা আপনার প্ল্যান আছে কাজ করতে যাওয়ার, অবশ্যই খেয়াল রাখবেন যে
পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা আছে, মাস্ক আছে, গ্লোভস আছে, এগুলো যেন ঠিক মতো আপনাদেরকে প্রোভাইড করা হয় এমপ্লয়ারের দ্বারা, এবং যেটা যে ক্ষেত্রে প্রয়োজন সেটা যেন সেই ক্ষেত্রে দেওয়া হয়। আর কোনো কারণ যদি মনে হয় যে আপনি যেখানে কাজ করতেছেন সেটা অ্যাকোমোডেশনটা হেলথ সেফটির গাইডলাইন ফলো করতেছেন না, বা আপনি মনে করতেছেন যে অ্যাট রিস্ক আপনি ভাইরাসে আক্রান্ত হবেন, আপনার টোটাল রাইট আছে রিফিউজ করা আনসেফ ওয়ার্ক। এবং এই আনসেফ ওয়ার্কটা রিফিউজ করাটা কোনো কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন আপনি ইমার্জেন্সি সার্ভিস, যদি হসপিটালে আপনি যদি হেলথ ইস্যুয়ে কাজ করেন, পুলিশ সেক্টরে কাজ করেন বা ফায়ার সার্ভিস সেক্টরে কাজ করেন, এই সেক্টরগুলোতে যখন আপনি কাজ করবেন তখন সেখানে আপনি রিফিউজ করার কোনো উপায় নেই। কিন্তু অন্যান্য সেক্টরে যদি কাজ করেন তো আপনার রাইট আছে টু রিফিউজ করার যে কোনো আনসেফ ওয়ার্ক। আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলাপ করবো এর ভিতরে আছে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, কোভিড ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, সাপোর্ট ফর লো ইনকাম ফ্যামিলি, সাপোর্ট ফর সিনিয়র, সাপোর্ট ফর স্টুডেন্ট। এবং এন্ড অফ দ্য টাইম আমরা একটু ডিসকাস করবো যে এই বেনিফিট গুলি যা গভর্নমেন্ট অ্যানাউন্স করছে এই পর্যন্ত, এই বেনিফিট সবগুলি কি আমাদের সবাইকে ইনক্লুসিভ করছে কিনা, আমরা সবাই কি এই বেনিফিট গুলি পাচ্ছে কিনা, কেউ কেউ এইগুলো থেকে এক্সক্লুডেড কিনা। সো আমি ফার্স্ট এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা কিন্তু আগেও ছিল একটা রেগুলার একটা বেনিফিট। যারা আপনারা কাজ করতেছেন, কাজের জায়গায় যদি কোনো কারণে আপনার জব চলে যায়, আপনার কারণে না, সেটা যদি হয় যে এমপ্লয়ার আপনাকে বলতেছে যে আই এম সরি, এই মুহূর্তে আমি তোমাকে জব দিতে পারছি না, যেটাকে বলা হয় লেইড অফ। আপনি যদি লেইড অফ হন তাহলে কিন্তু আপনি এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের জন্য এলিজিবল। কিন্তু আপনি যদি কোনো কারণে কুইট করেন তাহলে কিন্তু আপনি এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের জন্য এলিজিবল না। এই এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স জন্য এলিজিবল হওয়ার জন্য আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ ইন্স্যুরেবল আওয়ার আর্ন করতে হবে, এবং এই ইন্স্যুরেবল আওয়ারটা কিন্তু ডিপেন্ড করে আপনি যেই রিজনে আছেন সেই রিজনের যেটাকে বলে আনএমপ্লয়মেন্ট রেটের উপর। যেমন ধরেন আপনি টরন্টো রিজনে আছেন এবং এটা আনএমপ্লয়মেন্ট রেট এখন হতেছে 5%, সেক্ষেত্রে আপনার 700 ইন্স্যুরেবল আওয়ার্স লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। এই 700 ইন্স্যুরেবল আওয়ারটা হচ্ছে যেদিন আপনাকে লেড অফ দেওয়া হয় তার থেকে শুরু করে 52 উইকস ব্যাকে বা উইদিন 1 আওয়ারের ভিতরে, ইয়ারের ভিতরে আপনাকে আর্ন করতে হবে। আর যখন কোনো কারণে যদি আনএমপ্লয়মেন্ট রেটটা আপনার রিজনে বেড়ে যায়, যেমন ধরেন যদি টরন্টো রিজনে কখনো আনএমপ্লয়মেন্ট রেট 13% হয়, তাহলে অটোমেটিকলি ইন্স্যুরেবল আওয়ারের রিকোয়ারমেন্টটা নেমে আসবে, হয়তো দেখা যাবে এটা 400-450 হবে। আর যখন আপনাকে লেড অফ দেওয়া হয়, যখন আপনার এমপ্লয়ার বললো যে আমার এখন তোমাকে জব দেওয়া সম্ভব হচ্ছে না, তার থেকে উইদিন 4 সপ্তাহের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে রেগুলার ইআই এর জন্য। আর ইআই সিকনেস বেনিফিটটা হচ্ছে যখন আপনি কাজ করতেছেন ওই সময় যদি কোনো কারণে আপনি সিক হয়ে যান, ইলনেস হয়, ইনজুরি হয় বা কোয়ারেন্টাইন থাকেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বার কেউ একজন সিক হচ্ছে, তখন কিন্তু আপনি এই ইআই সিক অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এটা আপনাকে 15 উইক অফ ইনকাম রিপ্লেসমেন্ট দিচ্ছে। কিন্তু এই বেনিফিটটার জন্য এলিজিবল হওয়ার জন্য আপনাকে 600 ইন্স্যুরেবল আওয়ার লাগবে লাস্ট 52 উইকস। যদি 600 ইন্স্যুরেবল আওয়ার না থাকে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। আর আপনার সিকনেসটা প্রুভ করার জন্য আপনাকে মেডিকেল সার্টিফিকেটটা ইআই সার্ভিস কানাডাতে জমা দিতে হবে যদি আপনি ইআই সিকনেস বেনিফিটের জন্য অ্যাপ্লিকেশন করতে চান। সো এই দুইটা বেনিফিটই কিন্তু আপনার সার্ভিস কানাডার এক ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, অথবা আপনি গুগলে যে ইআই অ্যাপ্লিকেশন লিখলে আপনি অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এখন মার্চ 15 এর পর যখন কোভিড-19 প্যান্ডামিকটা অ্যারাইজ হলো, তখন কিন্তু এই দুইটা বেনিফিটে কিছু কিছু পরিবর্তন হয়েছে। যেমন আপনার ইআই সিকনেসের জন্য এখন আর মেডিকেল সার্টিফিকেটটা চাচ্ছে না। এই দুইটা বেনিফিটই কিন্তু মার্চ 15 এর আগ পর্যন্ত আপনি যা ইনকাম করতেন সেটা 55% দেওয়া হতো, এবং ডিউরেশনটাও ডিপেন্ড করতো যে কি পরিমাণ আওয়ার আপনি কাজ করছেন, এবং টোটাল বেনিফিটটা কিন্তু কখনোই ম্যাক্সিমাম যতই আপনি আর্ন করেন উইকলি 573 বেশি হতো না। এখন এই এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এবং ইআই সিকনেস বেনিফিটটা কোভিড-19 এর পর কি কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। আপনি যদি অ্যাপ্লিকেশন করেন মার্চ 15 এর পর ইআই সিকনেস বা ইআই রেগুলার বেনিফিট, এটা কিন্তু টোটালি কভার আপ হচ্ছে সিইআরবি। সিইআরবি হচ্ছে কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট, এবং সেক্ষেত্রে ওই বেনিফিটের যে থ্রেশহোল্ডটা দেওয়ার কথা ছিল $2000, আপনি সেম অ্যামাউন্টের ইআই এবং সিক ইআই বেনিফিট পাচ্ছেন। সেখানে আপনাকে দেওয়া হচ্ছে বাই উইকলি $1000
And সেই $1000 বাই-উইকলিটা আপনি পাচ্ছেন, যেটা মান্থলি আপনার হবে $2000। এবং আপনি যদি ইআই অ্যাপ্লিকেশন করেন বা সিকিআই অ্যাপ্লিকেশন করেন, অবশ্যই আপনাকে রেকর্ড অফ এমপ্লয়মেন্ট, যেটা আরওই এমপ্লয় ইস্যু করবে, সেটা আপনাকে পেতে হবে। এবং এটা আরওইটা এমপ্লয়ার সরাসরি সার্ভিস ক্যালেন্ডারে পাঠিয়ে দিতে পারে। যখন আপনি সার্ভিস ক্যালেন্ডার অ্যাকাউন্ট করবেন, তখন সে আরওইটা আপনি সার্ভিস ক্যালেন্ডার অ্যাকাউন্টে যে আপনি দেখতে পাবেন। সে আরওই ভিতরে এক জায়গায় কিন্তু একটা কথা আছে যে রিজন ফর ইস্যুইং দিস আরওই, এবং সেই ইস্যুটা হচ্ছে কোড ডি থাকলে ইলনেস এন্ড ইনজুরি, কোড এ থাকলে শর্টেজ অফ ওয়ার্ক, আর কোড এন থাকলে হচ্ছে লিভ অফ অ্যাবসেন্ট। কোন কারণে যদি কোড ই থাকে, দেন আপনি কিন্তু ইআই, সিআরবি বা সিকিআই কোনটার জন্যই এলিজিবল হবেন না। আপনারা খেয়াল করবেন, যখন এমপ্লয়ার আরওইটা ইস্যু করে, তারা যেন কোড ইটা উল্লেখ না করে। আর হইতেছে আপনি এই ইআই অ্যাপ্লিকেশন, অন্যান্য অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন সরাসরি সার্ভিস ক্যালেন্ডার অ্যাকাউন্টে যে। এক মিনিট একটু ইকো হচ্ছে। সো আমরা এখন ক্যানাডার রেসপন্সিবল বেনিফিটটা সেটা নিয়ে একটু জানবো। এটা একটা টেম্পোরারি ইনকাম সাপোর্ট দ্যাট প্রোভাইড করা হচ্ছে যারা কোভিডের কারণে জব লস করছে এবং কাজ করতে পারতেছে না তাদের জন্য। এবং এটা যারা এলিজিবল এবং নন এলিজিবল যারা আছে, তারা সিআরবিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই টোটাল জিনিসটা ডেলিভার হচ্ছে সার্ভিস ক্যানাডা ও ক্যানাডা রেভিনিউ এজেন্সির মাধ্যমে। এবং এটা হচ্ছে ট্যাক্সেবল বেনিফিট $2000 4 উইক পর পর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি 16 সপ্তাহ এই বেনিফিটের জন্য এলিজিবল। এন্ড বেনিফিটটা ওকে, বেনিফিটটা হচ্ছে মার্চ 15 এর অ্যাভেলেবল শুরু হবে, এবং এটা আপনি অক্টোবর 3, 2020 পর্যন্ত আপনি এটা চলবে। এবং লাস্ট অ্যাপ্লিকেশনের ডেটটা হচ্ছে আপনি করতে পারবেন ডিসেম্বর 2, 2020 তে। আর এইটা যখন আপনি ডিসেম্বর 2020 ইনকামটা করবেন, তখন ইনকাম ট্যাক্সটা করবেন, তখন এই মানিটা আপনাকে অ্যাড করতে হবে, এবং এটা বোথ ফেডারাল এন্ড প্রভিন্সিয়াল বেনিফিটের সাথে অ্যাডজাস্টেড হবে। সো কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? আপনাকে অবশ্যই 15 ইয়ার্স এজ থাকতে হবে, রেসিডেন্ট টু কানাডা। আপনার একটা ভ্যালিড সিন নাম্বার থাকবে, অথবা আপনি লেড অফ হয়েছেন, সিক, কোয়ারেন্টাইনে আছেন, বা কোনো কারণে আপনি বাচ্চাদের টেক কেয়ার করতেছেন বা যাইতে পারতেছেন না কাজে, অথবা কোনো এল্ডার পারসনকে টেক করতেছেন যারা বাসায় গেছে ডিউ টু দ্য কোভিড-19 এর জন্য, তখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন আরেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে মিনিমাম $5,000 ইনকাম থাকতে হবে 2019 অথবা 5 to 12 মান্থ। দ্যাট মিন্স মার্চ 15 এর পিছন থেকে 12 মান্থে কানাডাতে বা কানাডার আউটসাইডে আপনার ইনকাম $5,000 থাকতে হবে। আর কোনো কারণে আপনি কাজটা বন্ধ করছেন ডিউ টু দ্য কোভিড-19, if you quit it, then you are not getting eligible to apply for COVID CERB. And যেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি অ্যাপ্লিকেশন করতেছিলেন প্রথমবার, যখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা ছিল যে আনএমপ্লয়মেন্ট হতে হবে এবং কাজ করতে করছেন না, কিন্তু বর্তমানে এখানে অ্যাড করা হচ্ছে যে অ্যাটলিস্ট $1,000 ইনকাম থাকা অবস্থায় আপনি সিআরবিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি $2,000 বেনিফিটটা পাবেন। এটা নতুন ভাবে অ্যাড করা হয়েছে। আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে এখানে, যারা রেগুলার ইয়ার এবং সিকনেস বেনিফিটের অ্যাপ্লিকেশন করছেন ডিসেম্বর 29, 2000 টু অক্টোবর 3, 2020 এই ডিউরেশনের ভিতরে আপনারা এই যখন আপনাদের বেনিফিটটা শেষ হয়ে যাবে, তখন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক সেকেন্ড, এটা শোনা যাচ্ছে না। যখন যারা ইয়াতে আছেন বা ইয়াতে অ্যাপ্লিকেশন করছেন ডিসেম্বর 29, 2019 টু অক্টোবর 3, 2020 ভিতরে, আপনারা এই বেনিফিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যখন আপনার ইআইসিআই বেনিফিট শেষ হয়ে যাবে। আর এখানে আমরা আপনাদের একটা পেমেন্ট অ্যাপ্লিকেশনের ডিউরেশন ডেটটা দিচ্ছি,
যে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চ 15 এটা শুরু হয়েছে। ধরেন আপনি মার্চ 15 টু এপ্রিল 11 এই স্লটে আপনি অ্যাপ্লিকেশন করছেন এবং $2000 রিসিভ করছেন, কিন্তু এপ্রিল 12 টু মে 9 এই সময়ের ভিতরে আপনি কাজ করছেন, সো আপনার আর্নিং $1000 এর বেশি হয়ে গেছে, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কিন্তু কোনো কারণে যদি আর্নিং আবার $1000 এর নিচে নেমে যায়, সরি ভাই, অনেক টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি আবার শুরু করতেছি। যে এই ডিউরেশন পিরিয়ড গুলো দেখানো হচ্ছে, যেখানে ধরেন আপনি অ্যাপ্লিকেশন করছেন মার্চ 15 টু এপ্রিল 11 স্লটে এবং $2000 আপনি রিসিভ করছেন, কিন্তু আপনি আবার জব শুরু করলেন এপ্রিল 12 এবং মে 9 স্লটে এবং আপনার ইনকাম 1000 এর উপরে চলে গেছে, সো আপনি আর এলিজিবল না টু অ্যাপ্লাই করার জন্য। কিন্তু কোনো কারণে যদি মে 10 এবং জুন 6 এই স্লটে আপনার ইনকাম $1000 এর নিচে নেমে যায় অথবা আপনি আনএমপ্লয়েড হয়ে যান এগেইন, সো ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাগেন। এন্ড এইভাবে আপনি 4টা স্লটে অ্যাপ্লিকেশন করতে পারবেন 4 মান্থের জন্য এবং আপনার টোটাল $8000 এই ট্যাক্সেবল ইনকাম আপনি অ্যাজ এ বেনিফিট হিসাবে পাবেন। সো আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে পারি? সাধারণত সিআরএ যে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করলে মাই সিআরএ অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা সার্ভিস ক্যানাডা অ্যাকাউন্টের মাধ্যমে। যারা গত 7 বছরে এর মধ্যে একবার হলো ইআইতে অ্যাপ্লিকেশন করছেন, আপনাদের একটা এক্সেস কোড দেওয়া হচ্ছে 4 ডিজিটের। এই এক্সেস কোডটা দিয়ে আপনারা সার্ভিস ক্যানাডা অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে ঢোকার পরে আপনারা কিন্তু কনভার্ট করে সিআরএ তে যেতে পারেন এবং অ্যাপ্লিকেশন করতে পারেন। যারা কোনোদিন ট্যাক্স ফাইল করেন নাই, তারা 1-800-959-8281 এই নাম্বারে কল করলে আপনার সিন নাম্বার আর পোস্টাল কোডটা দরকার হবে এবং অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং যারা ট্যাক্স রিটার্ন করছেন কিন্তু সিআরএ অ্যাকাউন্ট করেন না বা সার্ভিস ক্যানাডাতে অ্যাকাউন্ট আপনি খুলতে পারতেছেন না বা আপনার মনে নাই, আপনারা কিন্তু বাই ফোনে টেলিফোনে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটার নাম্বার হচ্ছে 1-800-959-2019 অথবা 1-800-959-2041। এই নাম্বারে আপনারা টেলিফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই সময় আপনাদেরকে সিন নাম্বারটা জিজ্ঞাসা করা হবে এবং আপনাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে, কিছু কন্ডিশন গুলি জিজ্ঞাসা করবে এবং আপনি যখন আই এগ্রি হবেন তখন আপনি ওই অ্যাপ্লিকেশনটা প্রসিডিউর করবেন। এবং টোটাল সিস্টেমটা, যে অ্যাপ্লিকেশন সিস্টেমটা কিন্তু 20 আওয়ার্স এ ডে এর মধ্যে খোলা আছে প্রত্যেকদিন এবং 7 ডেজ শুধুমাত্র 3 AM to 6 AM বন্ধ থাকবে। আর পেমেন্ট আপনারা কিভাবে পাবেন? যদি আপনি সাকসেসফুলি অ্যাপ্লিকেশন করতে পারেন, যদি আপনার ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশন গভর্নমেন্টের সাথে না থাকে, চেকটা আপনি বাই মেলে পাবেন 10 ডেজ এর ভিতর, আর না হলে আপনার অ্যাকাউন্টে 3 to 5 ডেজ এর মধ্যে ডাইরেক্টলি ডিপোজিট হয়ে যাবে। এই বেনিফিটটা কিন্তু ট্যাক্সেবল। যখন আপনি ইনকাম ট্যাক্স করবেন 2020 ওখানে সময় এই মানিটা আপনার উল্লেখ করতে হবে এবং ফাইল করতে হবে। কোনো কারণে যদি আপনি মনে হয় যে বা এটা আইডেন্টিফাই হয় যে আপনি ইনএলিজিবল এই ফান্ডের জন্য, যে আপনি এটার জন্য এলিজিবল না, আপনি সবগুলি ক্রাইটেরিয়া মিট করতেছেন না, কিন্তু আপনি বেনিফিটটা পাচ্ছেন, এই বেনিফিটটা একটু মাস্ট রিপে করতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্ট আপনাকে চিঠি দিবে যে আমরা ওভার পেমেন্ট হচ্ছে। এটা কোনো ক্রিমিনাল কনভিকশন না, এতে আপনার ভয়ের কিছু নাই, শুধুমাত্র আপনি যখন লেটারটা পাবেন এবং এটা পে করবেন। সো আমাদের অ্যাডভাইস হচ্ছে মানিটা আপনারা ওয়াইজলি এক্সপেন্স করবেন। আমরা একটু কম্পেয়ার করব ইআই আর সিইআরবি বেনিফিটের ভিতর। এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ইআই যেটা, সেটা হচ্ছে রেগুলার বেনিফিট, এটা আগেও ছিল এখনো আছে। এটা আপনার ইনকাম রিলেটেড রেগুলার বেনিফিট এবং এটা এলিজিবল হওয়ার জন্য মাস্ট আপনার 700 আওয়ার্স লাগবে, প্লাস এটা হচ্ছে রেগুলার ইআইতে, আবার 600 আওয়ার্স প্লাস ফর সিকনেস বেনিফিটে, যেটা আমি আগে বলছি, যেটা আপনার রিজিওনাল আনএমপ্লয়মেন্ট রেটের উপরে বেস্ট করে করা হবে। আর আপনাকে বাই উইকলি রিপোর্ট করতে হবে মাস্ট, এবং সেখানে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা রিপোর্ট করতে হবে। আর আপনি বেনিফিট কতদিন পাবেন, কতটুকু পারবেন, এটা কিন্তু টোটালি ম্যাচ হবে আপনার ইনস্যুরেবল আওয়ার এবং ইনস্যুরেবল আর্নিং এর উপরে, এবং এটা অ্যাসেস সার্ভিস ক্যানাডা অফিস থেকে করা হয় এবং আপনি সার্ভিস ক্যানাডা অ্যাকাউন্টে অ্যাক্সেস করলে আপনার ইনফরমেশন গুলি ডিটেল পাবেন। আর আপনাকে কোনো কারণে যখন আপনি জব পাবেন তখন মাস্ট আপনি এটা ইনফর্ম করবেন
যে আপনি পার্ট টাইম অথবা ফুল টাইম জব পেয়ে গেছেন। কিন্তু কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট এটা কিন্তু একটা টেম্পোরারি ইনকাম সাপোর্ট, এটা ট্যাক্সেবল ইনকাম। আর এটার জন্য এলিজিবল হওয়ার জন্য মিনিমাম আপনার $5,000 ইনকাম থাকতে হবে 2019 অথবা past 12 মান্থে। আর আপনাকে মাস্ট রিঅ্যাপ্লাই করতে হবে এভরি 4 উইকস আফটার। আপনি 16 উইকে পাবেন এবং এটাই থাকা অবস্থা আপনি অ্যাটলিস্ট $1,000 ইনকাম করতে পারবেন অ্যাটলিস্ট, এবং এটা কোনো ক্লব ব্যাক করবে না। কিন্তু এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই। একটা জিনিস খেয়াল করবেন, এই দুইটা বেনিফিটের যে কোনো একটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যে কোনো একটা থেকে বেনিফিট পেতে পারবেন। কোনো কারণে যদি আপনি দুটোটার থেকে বেনিফিট পান তবে আপনাকে সিআরবিটা রিটার্ন দিতে হবে, এবং এই রিটার্নটা দিতে হলে আমি আগে বলছি যে আপনি ইচ্ছা করলে সিআরবি যে মাইসিআর অ্যাকাউন্টে ঢুকে ওখানে লেখা আছে রিপেমেন্ট অপশন দেওয়া আছে, আপনি ওইভাবে রিপেমেন্ট করতে পারেন, অথবা আপনি ওয়েট করেন যে সার্ভিস কানাডা থেকে বা কানাডা রেভিনিউ এজেন্সি থেকে আপনাকে চিঠি দেওয়া হবে যে এই টাকাটা ওভার পেমেন্ট করা হয়েছে এবং এটা আপনাকে পে ব্যাক করতে হবে। সো এছাড়াও গভর্নমেন্ট সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা অন্টারিও ওয়ার্ক এন্ড ওডিএসবির জন্য কিছু ইনক্রিজ বা বেনিফিট এই কোভিড ইমার্জেন্সি রেসপন্সের কারণে অ্যানাউন্স করছে। যেমন হচ্ছে কেউ যখন অন্টারিও ওয়ার্কে আছে সিঙ্গেল পার্সন তারা $100 এক্সট্রা পাচ্ছেন, আর ফ্যামিলি যারা আছেন তারা $200 এক্সট্রা পাচ্ছেন। কোনো কারণে যদি আপনি আপনার এই অ্যামাউন্টটা ইনক্রিজ আপনার বেনিফিটে না দেখেন তা আপনি ওডব্লিউ বা ওডিএসবির যে কেস ওয়ার্কার আছে তার সাথে কথা বললে আপনার এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন বা বেনিফিটটা পাবেন। এখন সিআরবি সাথে ওডিএসবিটা বা ওডব্লিউটার কি রিলেশনশিপ? এখন কেউ যদি ওডব্লিউ ওডিএসবি তে অ্যাপ্লিকেশন করে থাকে মার্চ 1, 2020 আগে এবং এলিজিবল হয় সিআরবির জন্য, মানে সবগুলি ক্রাইটেরিয়া আপনি মিট করেন যে আপনি কাজ করছেন, $5,000 ইনকাম করছেন, কোভিড এর কারণে আপনার জব চলে গেছে, আপনি ভলান্টারিলি জবটা ছাড়েন নাই, তাহলে আপনি সিআরবি তে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু $2,000 এর ভিতরে আপনি $1,100 আপনি রাখতে পারবেন, বাকি টাকাটা ক্লব্যাক হবে আপনার ওডব্লিউ ওডিএসবি বেনিফিটের সাথে। কিন্তু যারা মার্চ 1 এর 2020 পরে অ্যাপ্লিকেশন করছেন ওডব্লিউ বা ওডিএসবি তে, তারা যদি সিআরবি তে অ্যাপ্লিকেশন করেন অল ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে আপনারা যে $2,000 পাচ্ছেন এটা ডলার টু ডলার টোটাল ডিডাকশন হবে। তার মানে হচ্ছে আপনি ওডিএসবি বা ওডব্লিউ থেকে যদি $2,000 পান তাহলে সিআরবি 2000 এর সাথে টোটালি ডলার টু ডলার ডিডাকশন হয়ে আপনার ওডব্লিউ বেনিফিটটা আসবে 0। সো গভর্নমেন্ট কিন্তু এই অন্টারিও ওয়ার্ক ওডিএসবির আন্ডারে আরেকটা বেনিফিট আছে যেটা অন্টারিও ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট বেনিফিট, এটা এক্সিস্টিং বেনিফিট ছিল, এটাকে এক্সপেনশন করে কোভিড-19 এর জন্য অ্যাড করে দিয়েছে, যেখানে অনেক লো ইনকাম ফ্যামিলি ইন্ডিভিজুয়াল পারসন আছে যারা ওডব্লিউ ওডিএসবি বা অন্য কোনো ফেডারেল অ্যাসিস্ট্যান্স যেমন ধরেন ইআই এন্ড সিইআরবির জন্য এলিজিবল না, তারা এই বেনিফিটটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং এটা আপনাকে 8 ডেজ প্রথমে দেওয়া হবে এবং এভরি 16 ডেজ আফটার আপনাকে বেনিফিটটা দেওয়া হবে। এই অ্যাপ্লিকেশনটা টোটালি অ্যাসেস করা হয় এক্সিস্টিং ওডব্লিউ এবং ওডিএসবির প্ল্যাটফর্ম থেকে, এবং এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন একবার, আবার 6 মাস পর আবারও আপনি এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা টোটালি আপনার বেসিক নিডটা মিট করার জন্য, শেল্টার নিডটা মিট করার জন্য দেওয়া হয়েছে, এবং টোটালি এই বেনিফিটটা অ্যাডমিনিস্ট্রেশন হবে ওডব্লিউ ওয়ার্কারদের দ্বারা, ওডব্লিউ ডিপার্টমেন্ট দ্বারা। এটা অ্যাপ্লিকেশন করার জন্য আপনি মিনিস্ট্রি অফ চিলড্রেন কমিউনিটি এন্ড সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট ওয়েবসাইটে যাবেন, আমরা লিংকটা এখানে দেখাচ্ছি, এই লিংকে ক্লিক করার পর আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনি বেসিক নিড শেল্টার এবং বেনিফিটটা পাবেন। আরো কিছু বেনিফিট সরকার অ্যাড করছে যারা লো ইনকাম ফ্যামিলি, যেমন গুড এন্ড সার্ভিস ট্যাক্স ক্রেডিট, যেটা যাদের ইনকাম 30,000 এর নিচে থ্রেশহোল্ড আছে তারা ফুললি পাচ্ছেন, যাদের ইনকাম একটু বাড়ছে তাদের সাথে এটা অ্যাডজাস্টেড হচ্ছে বা ক্লো ব্যাক হচ্ছে। সো ওয়ান টাইমে এটা যে বেনিফিটটা দেওয়া হয়তো সিঙ্গেলদের জন্য সেখানে $400 ইনক্রিজ করা হয়েছে, কাপলের জন্য $600 ইনক্রিজ করা হয়েছে। এটা সাধারণত মে 2020 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর চাইল্ড ট্যাক্স বেনিফিট যেটা ইনক্রিজ করা হচ্ছে, যেমন ইয়ারলি $300 পার চাইল্ড দেওয়া হচ্ছে, যেমন ধরেন আপনি লো ইনকাম ফ্যামিলি পার বাচ্চার জন্য আপনি $6,698 পাচ্ছিলেন, সেখানে আপনি এখন পাবেন $6,998।
এটা ইনক্রিজ করা হচ্ছে এবং এই মানিটা আপনারা পাবেন। আজকে আমাদের প্রাইম মিনিস্টার ট্রুডো অলসো অ্যানাউন্স করছে যে এই চাইল্ড ট্যাক্স বেনিফিট আরো ইনক্রিজ করা হবে এবং আমরা এই জিনিসটা নিয়ে আপনাদের সামনে আবার আসব এবং ইনফরমেশনটা আপনাদেরকে আবার দিব যে কি পরিমাণ ইনক্রিজ হচ্ছে এবং কি পরিমাণ সাপোর্ট কমিউনিটি এটার জন্য পাচ্ছে। আমরা এবার দেখবো যে সিনিয়রদেরকে কি কি সাপোর্ট দেওয়া হচ্ছে। সাধারণত সিনিয়রদের 3টা বেনিফিট দেওয়া হয়। একটা হচ্ছে ওল্ড এজ সাপ্লিমেন্ট GIS, যেটা হচ্ছে গ্যারান্টেড ইনকাম সাপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অন্টারিও গ্যারান্টেড অ্যানুয়াল ইনকাম সিস্টেম, যেটা হচ্ছে গেইন বলে। OAS এবং GIS এর জন্য প্রত্যেকটা সিনিয়রকে অ্যাটলিস্ট 10 ইয়ার্স কানাডাতে থাকার রেকর্ড থাকতে হবে এবং তাদের 65 ইয়ার্স ওল্ড হইতে হবে। এখন যারা 10 ইয়ার্স কানাডাতে আছেন এবং 65 ইয়ার্স ওল্ড বা ওল্ডার, তারা এই বেনিফিটটা পাচ্ছেন। যারা রেগুলার OS পান তার থেকে $300 ইনক্রিজ করা হচ্ছে, আর যারা এই ওএসটাকে টপ আপ করার জন্য GIS দেওয়া হয় সেখানে আপনারা $200 এক্সট্রা ইনক্রিজটা দেখতে পাবেন। এখন যেটা অন্টারিও গ্যারান্টেড অ্যানুয়াল ইনকাম সিস্টেম, যেটা গেইন, এটা কিন্তু প্রভিন্সিয়াল ফান্ড, প্রভিন্সিয়াল বেনিফিট। যারা এই অন্টারিও প্রভিন্সে লাস্ট 12 মান্থ আছেন তারা এটার অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইন্ডিভিজুয়ালকে $166 এবং কাপলকে $322 ইচ মান্থে দেওয়া হবে ফর নেক্সট 6 মান্থ। সাধারণত OS, GIS এবং GAIN এটাকে যখন অ্যাসেসমেন্ট করা হয় তখন রিসেন্ট ইনকাম ট্যাক্সটা দেখা হয়। এখন সিনিয়র ইনকাম ট্যাক্স যেটা 2019 অনেকে এটা সাবমিট করেন এবং গভর্নমেন্ট ওয়েব করে দিচ্ছে যে তারা 2019 এর ইনকাম ট্যাক্সটা দেখতেছে না, কিন্তু আমরা সিনিয়রদেরকে অনুরোধ করতেছি যে আপনারা অক্টোবর 1, 2020 এর মধ্যে আপনাদের ইনকাম ট্যাক্সটা সাবমিট করে দিবেন। সো এখন আমরা দেখবো যে স্টুডেন্টদের জন্য কি বেনিফিট দেওয়া হচ্ছে। রিসেন্টলি স্টুডেন্টদের জন্য যেটা বলা হয়েছে কানাডা ইমার্জেন্সি স্টুডেন্ট বেনিফিট CESB, এটাতে যারা পোস্ট সেকেন্ডারি স্টুডেন্ট অথবা হাই স্কুল গ্রাজুয়েশন শেষ করছে পোস্ট সেকেন্ডারিতে ঢুকবে, তারা পার হেড $1250 ইচ মান্থ, শুরু হচ্ছে মে থেকে অগাস্টের মধ্যে তারা এটা পাবে। কিন্তু কেউ যদি EI অথবা CERB পায় সে কিন্তু CESB অ্যাপ্লিকেশন করতে পারবে না। মানে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছে ফ্রাইডে এপ্রিল 15, 2020। আপনারা নিচে হয়তো দেখতে পাচ্ছেন পিরিয়ডটা। এখন সাধারণত হাই স্কুলের গ্রাজুয়েশনটা হইতেছে জুনের 6 এর পর। সো হাই স্কুলের গ্রাজুয়েশনটা হওয়ার পরে কিন্তু হাই স্কুলের থেকে যারা ইউনিভার্সিটিতে যাচ্ছে তারা অ্যাপ্লিকেশন করবে। খুব সম্ভবত তারা অ্যাপ্লিকেশন করবে যে জুন 7 টু জুলাই 4 স্লটে। আর কানাডা ইমার্জেন্সি স্টুডেন্ট বেনিফিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে যে পারসন শুড হ্যাজ টু বি সিটিজেন ইন কানাডা, পার্মানেন্ট রেসিডেন্ট অর প্রোটেক্টেড পারসন, স্টাডি করতেছে কানাডাতে অথবা বাইরে, কিন্তু এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাড করা হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যারা এনরোল করছে অথবা কমপ্লিট করতেছে তাদের স্টাডিটা ইন ডিসেম্বর 2019 অর লেটার কোন একটা রেকগনাইজ পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইনস্টিটিউশন থেকে। আর কেউ হয়তো এক্সপেক্ট করতেছে যে কমপ্লিট করবে হাই স্কুল অথবা ইকুইভ্যালেন্ট 2020, অথবা আপনি পোস্ট সেকেন্ডারি এডুকেশনটা শুরু করবেন ফেব্রুয়ারি 1, 2021 এর ভিতরে, দেন ইউ আর এলিজিবল ফর দিস থিংস। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাদে একটা নিচের যে 3টা ক্রাইটেরিয়া আছে যে কোনো একটাতে আপনাকে এলিজিবল হতে হবে। যেমন ইউ আর আনএবল টু ওয়ার্ক ফর COVID-19, যে কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করুক, সে যদি COVID-19 এর কারণে কাজ করতে পারছে না বা COVID-19 এর কারণে জব খুঁজে পাচ্ছে না বা তার ইনকাম $1,000 এর নিচে আছে, তারা অ্যাপ্লিকেশনটা করতে পারতেছে। এখন যেসব স্টুডেন্ট ডিসেবল আছে অথবা তাদের ডিপেন্ডেন্ট চিলড্রেন আছে 0 to 12 অথবা সিনিয়র ডিপেন্ডেন্ট আছে, তারা কিন্তু $750 এক্সট্রা পাচ্ছে। তো তাদের ইনকামটা হচ্ছে $1,250 প্লাস $750 টুগেদার $2,000 মান্থলি তারা পাচ্ছে। এবং এই CESB তে অ্যাপ্লিকেশনের প্রসেসটা কিন্তু এক্স্যাক্টলি CERB এর মতোই। আপনাকে CRR ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন। মেক শিওর আপনার ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশনটা সেখানে থাকে। কোনো কারণে যদি ট্যাক্স ফাইল না করে থাকেন তাহলে আপনি 1-800-959-8281 এ ফোন করবেন, আপনার সিন নাম্বারটা সেখানে রেজিস্ট্রেশন করবেন এবং তখন আপনি CRA তে একটা অ্যাকাউন্ট করবেন। এবং আপনার যদি ট্যাক্স রিটার্ন করা থাকে বা কোনো কারণে CRA অ্যাকাউন্ট করা নেই, আপনি CSB তে ভায়া টেলিফোনে অ্যাপ্লিকেশন করতে পারেন 1-800-959-2019
or 1-800-959-2041 এবং অবশ্যই আপনার সিন নাম্বারটা তখন লাগবে অ্যাপ্লিকেশন করার সময় এবং পোস্টাল কোডটা জিজ্ঞেস করবে আপনার আইডেন্টিফিকেশনটা ভেরিফাই করার জন্য। এই সিএসবি বাদেও কিন্তু স্টুডেন্টদেরকে আরো কিছু সাপোর্ট দেওয়া হচ্ছে। একটা হচ্ছে কানাডা স্টুডেন্ট সার্ভিস গ্র্যান্ট, আর কিছু চেঞ্জ আসছে কানাডা সামার জবে। যেমন কানাডা সামার জব সাধারণত জুলাই আগস্ট 2 মাসেই হতো, মানে ফুল টাইম জব। কিন্তু এখন গভর্নমেন্ট আমরা ইচ্ছা করলে ফুল টাইম পার্ট টাইম দুই স্টুডেন্টই নিতে পারি এবং এটাকে এক্সটেন্ড করা যায় আনটিল ডিসেম্বর 2020। এবং আরেকটা হচ্ছে চেঞ্জ আসছে স্টুডেন্ট লোন প্রোগ্রামে, সেটা আরেকটা হচ্ছে যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদেরকে যে একটা রেস্ট্রিকশন ছিল যে 20 আওয়ার্স এর বেশি কাজ করতে পারবে না, এই রেস্ট্রিকশনটা উঠায় দেওয়া হয়েছে, তারা ইচ্ছা করলে এর থেকে বেশি কাজ করবে। আমরা এই সিএসবি আর অন্যান্য স্টুডেন্ট বেনিফিট গুলো টোটাল ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আবার আসবো মানডে মে 25, 2020 at 4 PM। সো এই যে বেনিফিট গুলি আসছে, বেনিফিট গুলি আসার পর থেকে যখন কোভিড-19 মার্চ 15-এ আমরা এটার ইম্প্যাক্টটা দেখা শুরু করলাম, তখন থেকে কিন্তু সরব পুরো কাজটা যেটা আগে আমরা করতাম যে এমপ্লয়মেন্ট সাপোর্ট দেওয়া আপনাদেরকে, আমাদের পুরো কাজটা কিন্তু আমরা চেঞ্জ করে নিলাম যে আমরা আপনাদেরকে ইনফরমেশন দেব প্রত্যেকটা বেনিফিট আসতেছে। এবং এর জন্য কিন্তু আমরা একটা টেলিফোন পোর্টাল তৈরি করলাম। আমাদের যারা ওয়ার্কাররা আছে 10 জন, তারা কিন্তু কন্টিনিউ আপনাদেরকে ফোন কল করছে। মোর দেন 1000 ফোন পারসনকে আমরা সেভারাল টাইম ফোন করছি এবং আপনাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিয়ে দেখলাম যে সবাই কিন্তু এই বেনিফিটের গুলির জন্য এলিজিবল হচ্ছে না। এই বেনিফিটটা কিন্তু ইউনিভার্সালিটি হচ্ছে না, সবাই এই বেনিফিটে পাচ্ছে না এবং অনেকে এটা থেকে এক্সক্লুড হচ্ছে। এবং আমরা কমিউনিটির থেকে সবাই ডিমান্ড করতেছি যে এই লাইভলিহুড সাপোর্টটা মাস্ট বি ইউনিভার্সাল, সবাইকে এটা পাইতে হবে রিগার্ডলেস তাদের স্ট্যাটাস ইন দ্য লেবার মার্কেট। সবচেয়ে বেশি আমরা যেটা খেয়াল করলাম যে লো পেড প্রিকেরিয়াস ওয়ার্ক যারা করতেছে লো স্কিল সেক্টরে এবং স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এন্ড যারা আনডকুমেন্ট পিপল, তারা যারা এখানে কাজ করতেছে টোটালি দে আর এক্সক্লুডেড ফ্রম দিস বেনিফিট। সো আমরা ডিমান্ড করতেছি যে লাইভলিহুড সাপোর্টটা অবশ্যই ইউনিভার্সাল হতে হবে এবং সবাই এই বেনিফিটটা পাক। কারণ হইতেছে যদি আমরা সবার হেলথ এন্ড ইকোনমিটা এনশিওর করতে চাই তবে ইন্ডিভিজুয়াল হেলথ এন্ড ইকোনমি আগে আমাদের এনশিওর করতে হবে। যদি ইন্ডিভিজুয়ালের হেলথ এন্ড ইকোনমিক সাপোর্টটা সিকিউরিটিটা আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের সবার হেলথ এন্ড ইকোনমিক সিকিউরিটিটা এনশিওর হবে। সো আমরা যখন আপনাদের সাথে ফোন কল করলাম এবং কথা বলছি তখন আমরা কিন্তু খুব কেয়ারফুলি জানতে করলাম যে কোন কোন সেক্টরে যায় আমরা এক্সক্লুড হচ্ছি। যেমন ফার্স্ট হচ্ছে মিনিমাম $5,000 যেটা রিকোয়ারমেন্ট চাচ্ছে পাস্ট 12 মান্থ পিরিয়ডে, এখানে অনেকেই এক্সক্লুড হচ্ছে। যেমন কোনো কারণে হয়তো 2019-এ আপনি কাজ করেন না কিন্তু 2018-এ করছেন, তাহলে সেটা কিন্তু কানেক্টেড হচ্ছে না। অথবা যারা নিউ কামার আসছে তারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কাজ করছে কিন্তু টোটাল $5,000 হচ্ছে না। এবং যারা লো ওয়েজ প্রিকেরিয়াস সেক্টরে কাজ করে স্টাফিং এজেন্সির মাধ্যমে, আপনারা জানেন যে কাজটা কতটুকু প্রিকেরিয়াস, এই $5,000 আর্ন করা অনেক সময় খুব টাফ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অনেকে এক্সক্লুড হচ্ছে। আরেকটা ক্লজ ছিল যে নো ইনকাম ডিউরিং দ্য কোয়ালিফাইং পিরিয়ড, যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন ওই সময় আপনার কোনো কাজ থাকবে না এবং 14 ডেজ আনএমপ্লয়েড 14 ডেজ 14 দিন যদি আনএমপ্লয়মেন্ট থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু এটাকে একটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। এখন বলা হচ্ছে যে $1,000 আর্নিং করলে আপনি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য বেনিফিট। কিন্তু অনেক সময় দেখা গেল যে আপনার এমপ্লয়ার আপনাকে পার্ট টাইম জব দিচ্ছে, সেটার ইনকাম 1250 বা 1300 বা 1400, কিন্তু এই 1400 টাকায় বা 1250-এ কিন্তু ভাড়া দিয়ে খাওয়ার খরচ করা কোনো মতেই সম্ভব না। কিন্তু আপনি কিন্তু ওই $2,000 বেনিফিট থেকে এক্সক্লুডেড হচ্ছেন। আরেকটা আমরা যেটা দেখলাম যারা যখন সিআরবি ক্রাইটেরিয়া আসলো যে আপনাকে কাজ করতে হবে আনটিল মার্চ 15 পর্যন্ত এবং এরপরে আপনি কোভিড এর কারণে আপনার জব চলে গেছে। কিন্তু এটাকে এখানে আবার কিছুটা পরিবর্তন করা হলো যে যারা ইআই অ্যাপ্লিকেশন করছে বা সিকিআই অ্যাপ্লিকেশন করছে ডিউরিং ডিসেম্বর 29, 2019 টু অক্টোবর 3, 2020, তারা তাদের ইআই বা সিকিআই শেষ হয়ে গেলে তারা সিআরবিতে অ্যাপ্লিকেশন করতে পারে। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা সাধারণত যখন আপনাদেরকে জবে হেল্প করি তখন কিন্তু আমরা পিকটা দেখি যে এমপ্লয়ার কিন্তু নভেম্বর দিকে হায়ার শুরু করে, আবার ডিসেম্বরে ক্রিসমাসের পর অনেকটাই লেড অফ দিয়ে দেয়।
তখন কিন্তু আর এক্সট্রা ওয়ার্কার তারা নিচ্ছে না, হয়তো পার্মানেন্টলি কাজ করাচ্ছে। এবং এই ডিপ্রেশনটা কিন্তু মার্চ পর্যন্ত চলে। তো অনেকেই দেখা গেছে যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোথাও কাজ করতে পারেন নাই, বা এমপ্লয়ার আপনাদেরকে কাজের জন্য ডাকে নাই বা সুযোগ পান নাই, অথবা ওই সময় আপনাদের এনাফ আওয়ার্স ছিল না ইআই অথবা সিকেআই এর জন্য অ্যাপ্লিকেশন করা। আপনারা ওয়েট করছেন এভরি সিঙ্গেল ডে দ্যাট এমপ্লয়ার কল দিবে। যখন তারা কল দেওয়া শুরু করছে মার্চে, এই সময় কোভিড-19 অ্যাটাক করলো। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গ্রুপটা কিন্তু টোটালি এক্সক্লুডেড হচ্ছে। এবং এই আর সবচেয়ে বড় যে প্রবলেমটা দেখা দিচ্ছে যে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, যে আপনি ভলান্টিয়ারলি যদি জবটা ছেড়ে দেন, দেন ইউ আর নট এলিজিবল ফর সিইআরবি বেনিফিট। এখন আপনার বাচ্চারা বাসায় আছে, বা আপনি আন্ডারলাইনিং হেলথ কন্ডিশন আছে, যেমন ধরেন আপনার হাই ব্লাড প্রেশার আছে, অ্যাজমা আছে, আপনি ভয় পাচ্ছেন কাজে যেতে, আপনার কিন্তু এমপ্লয়ার রেগুলার ফোন করতেছে, প্রভোক করতেছে কাজে যেতে, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি না যেতে পারেন, তাহলে এটা কিন্তু আপনার ভলান্টারি লিভের মধ্যে পড়ে যাচ্ছে। এবং অনেক আপনারা জানেন যে এমপ্লয়ার সবসময় এই ক্লজটা দিয়ে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ারকে অথরাইজ করতেছে যে এক্সপ্লয়েট করতে যাদের ওয়ার্কারদের, যে তারা যে কোভিড এর কারণে ঘরে থাকতেছে, কিন্তু সেটাকে অনেক সময় ভলান্টারি লিভ হিসেবে প্রুভ করতে পারতেছে। আমাদের সিনিয়র যারা কমিউনিটিতে আছে, আমাদের এই বাংলাদেশি কমিউনিটিতে অনেক সিনিয়ররা কিন্তু 10 বছর যাবত থাকেন না এখানে। আমরা যেমন নিউ কামার, তারাও নিউ কামার। 10 বছরের ক্লাসটা অনেকেই মিট করতে পারতেছে না, কিন্তু তাদের বয়স কিন্তু 65 এর উপরে হয়ে গেছে। এবং এই যেহেতু তারা লো ইনকাম ফ্যামিলিতে থাকে, তারা আমাদের ডিপেন্ডেন্স, আমাদের ইনকাম যদি লস হয় তাতে সেই ইম্প্যাক্টটা তাদের উপরও পড়ছে। কিন্তু এই সিনিয়রদের জন্য কিন্তু কোনো বেনিফিট কথা বলা হয়নি। এবং আমরা চাচ্ছি গভর্নমেন্ট শুড হ্যাজ টু বি ইনক্লুডিং দেম, বিকজ তারা এখানেই আছে এবং তাদের 65 এজ হয়ে গেছে। সো এই জিনিসটা কনসার্নে আনা উচিত। তারা কিন্তু ওএস, জিআইএস বা গেইন কোনোটার জন্য এলিজিবল না, বিকজ তারা রেসিডেন্সি ক্রাইটেরিয়া মিট করতে পারতেছেন। এবং আমরা জানি যে আমাদের লো ইনকাম ফ্যামিলিতে স্টুডেন্টরা 10 গ্রেডের থেকে কাজ করতেছে। যারা 10 গ্রেড 11 গ্রেডের স্টুডেন্টরা কাজ করছে পার্ট টাইম, হয়তো $5,000 ইনকাম হয় নাই। তারপর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা কাজ করছে এবং $5,000 ইনকাম হয় নাই, তারা কিন্তু এই সিইএসবি তে, সিইআরবি তে কোটাতে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, কিন্তু তাদের ইনকাম লসটা কিন্তু ইমপ্যাক্ট করতেছে আমাদের ফ্যামিলি ইনকামের উপরে। এই ওয়েজ লসটা কিন্তু প্রুভ হচ্ছে না, বা ওয়েজ লসটা কভার আপ হচ্ছে না। এবং আরেকটা গ্রুপ হচ্ছে যারা আনডকুমেন্ট, ইমিগ্রেন্ট অথবা টেম্পোরারি ফরেন ওয়ার্কার, সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার। তারা যে কাজ করতেছে, তারা যে সেই কাজটা, তারা যে ওয়েজ লস্ট হলো, সেটার জন্য কিন্তু কোনো সাবসিডি আসতেছে না, বা তাদেরকে ওয়েজ লসটাতে তারা যে ইম্প্যাক্ট হচ্ছে, এবং তাদের এই ইকোনমিক ইনসিকিউরিটির কারণে আমরা টোটাল ইকোনমিক ইনসিকিউরিটি হচ্ছে সোসাইটিতে, এটা কিন্তু রেকগনাইজ হচ্ছে না এবং এটা এক্সক্লুডেড হচ্ছে। আমরা গভর্নমেন্টের কাছে সবিনয়ে প্রার্থনা করব, অনুরোধ করব যে সবাইকে ইনক্লুড করুন, কারণ হচ্ছে এন্ড অফ দ্য ডে আমাদের সবার ইকোনমিক এন্ড হেলথ সিকিউরিটিটা এনশিওর করা এটা গভর্নমেন্টের দায়িত্ব। এবং কারো হেলথ এন্ড ইকোনমিক স্ট্যাটাস যদি ইনসিকিউর থাকে, দেন আমাদের সবারটাই ইনসিকিউর থাকবে। আমরা অনেক অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করতেছি এর জন্য, যাতে আমরা কন্টিনিউ লবিং করতেছি যেন এটা আরো ইনক্লুসিভ হয়, আরো ইউনিভার্সাল হয়। আপনারা হয়তো খেয়াল করবেন ভেরি বিগিনিং আমরা একটা রিপোর্ট সাবমিট করছি গভর্নমেন্টের কাছে, অন্যান্য সব ডিপার্টমেন্টে, যে উই ওয়ান্ট মোর ইনক্লুসিভনেস। কারণ হচ্ছে এক্সক্লুশন ইজ নট গুড ফর দ্য সোসাইটি। ঠিক এই টাইমে এখন আস্তে আস্তে কিন্তু ইকোনমি ওপেন হচ্ছে, অনেক সেক্টর ধীরে ধীরে ওপেন হচ্ছে। আমরাও কেয়ারফুলি ওয়াচ করছি যে কোন ধরনের হেলথ এন্ড সেফটি মেজারমেন্ট বা পদ্ধতি তারা ফলো করতেছে ওপেন করার জন্য। স্পেশালি আমরা চিন্তা করতেছি চাইল্ড কেয়ার সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, আর পাবলিক ফেসিং জব যেমন রিটেল, ফাস্ট ফুড সেক্টর, আর নন কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রিয়াল এন্ড ওয়্যার হাউস লোকেশন। আর যেসব স্টাফিং এজেন্সির মাধ্যমে মানুষ হায়ার হচ্ছে, স্টাফিং এজেন্সি কিন্তু এক জায়গায় জব দিচ্ছে না, একটা মানুষ বিভিন্ন জায়গায় জব করতেছে, তার বিভিন্ন জায়গায় তাকে রোটেশন করা হচ্ছে। সেক্ষেত্রে কতটুকু সে এক্সপোজ করবে এবং কতটুকু ভালনারেবল সে অন্যদের জন্য এবং তার নিজের জন্য, এটা কিভাবে তাকে হেলথ সিকিউরিটি দেওয়া হবে বা হেলথ এন্ড সেফটিটা কিভাবে কমপ্লাই করা হবে, এই জিনিসটা কিন্তু দেখার বিষয়। আমরা খুব কেয়ারফুলি এই জিনিসটা দেখতেছি। আমরা এটাও খেয়াল করতেছি যে গভর্নমেন্ট কিন্তু ওয়েজ সাবসিডি দিচ্ছে সব বিজনেসদের। এই ওয়েজ সাবসিডি কিভাবে পে করা হবে ওয়ার্কারদের। এখন বর্তমানে গভর্নমেন্ট কিন্তু যে এসেনশিয়াল ওয়ার্কার হিসেবে রিটেল এন্ড ফাস্ট ফুড সেক্টরটাকে ধরা হচ্ছে।
আমরা কিন্তু সব এই সেক্টরটা ম্যানুফ্যাকচারিং সেক্টরটা লো ওয়েজ সেক্টরটা টোটালি কিন্তু অলওয়েজ নেগলেক্টেড এন্ড এক্সক্লুডেড। আমরা মিনিমাম ওয়েজ 15 করার জন্য অনেকদিন যাবত আন্দোলন করতেছিলাম, কিন্তু মিনিমাম ওয়েজ কিন্তু 14 এই ফ্রোজ হয়ে আছে। এই সিচুয়েশনের সময় যখন সবাই জানে যে এরাই এসেনশিয়াল ওয়ার্কার, এরা কাজ করতেছে বলেই কিন্তু ইকোনমি এখন চলতেছে, তো এদেরকে ওয়েজ সাবসিডি দেওয়া বা এদের ইনক্রিজিংটা এখন খুবই জরুরি। আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো, আমি আপনাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাচ্ছি যে মিনিমাম ওয়েজটা ইনক্রিজ করুক, সেটা লিভিং ওয়েজে আসবে। অন্টারিওতে লিভিং কস্টটা যেমন ইনক্রিজ হয়েছে, মিনিমাম ওয়েজটা সেটার সাথে ম্যাচ হইতে হবে। So we demand a living wage for all precarious workers, those who are working in the minimum wage job. এবং আপনারা যারা ওয়েজ লস্ট হচ্ছে, যেমন অনেক ফুল টাইম জব পার্ট টাইম হয়ে যাবে এবং অনেক জব লস্ট হবে ইকোনমিতে। আপনারা রিসেন্টলি স্ট্যাটাস কানাডার রিপোর্টে দেখতে পাবেন যে কানাডা অলরেডি অনেক জব লস্ট করছে, এবং যেটুকু জব আছে হয়তো ফুল টাইম জব পাওয়া খুব কষ্টকর হবে, পার্ট টাইম জব করতেছে। সো আমরা কিভাবে আমাদের লাইভলিহুডটাকে অ্যাক্সেস আর্ন করতে পারি, সেটা কিন্তু এখন একটা দেখার বিষয়। সেটার জন্য কিন্তু আমাদের কন্টিনিউ লবিং করতে হবে। সো আমরা এই যে ইনফরমেশন গুলি দিলাম, আমরা কিন্তু অনেকগুলি রিসোর্স লিংক এখানে দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করলে ডিটেলস এই ইনফরমেশন গুলি লিংক থেকে নিতে পারেন। আমরা এই পাওয়ার পয়েন্টে আমাদের ওয়েবসাইটে দিব। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.soro.org। এখানে গেলে আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন, এবং সরো কিন্তু কন্টিনিউ কমিউনিটিতে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে যে কোনো হেল্পের জন্য সাপোর্ট করব। আর এন্ডে আমি একটু বলতে চাই যে আমি সবসময় দোয়া করি যাতে আপনাদের হেলথ ভালো থাকুক, আপনারা সুস্থ থাকেন, মানসিকভাবে সুস্থ থাকেন, কারণ এই মুহূর্তে সুস্থ থাকাটা এবং বেঁচে থাকাটাই সবচেয়ে বড় জরুরি, এবং সেটা আমরা সবাই মিলে যেন সবাইকে বাঁচিয়ে রাখতে পারি এবং একটা সুষ্ঠু পরিস্থিতিতে আসতে পারি, এটাই আমি আপনাদের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি। আর এই রমজানে আমরা সবাই মিলে দোয়া করি যেন আমরা এই সিচুয়েশন থেকে খুব দ্রুতই বেরিয়ে আসতে পারি। আমি এখন মাইকটা হ্যান্ড ওভার করবো জিনিয়ার কাছে, আমরা কোশ্চেন আর অ্যান্সার সেশনে যাব। ধন্যবাদ সুলতানা আপা। আর আমার মনে হয় যে এটা আমাদের টেকনিক্যাল প্রবলেমের মধ্যেও আমরা একটা সাকসেসফুল লাইভ প্রোগ্রামে আসতে পেরেছি, এবং আপনি যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন আমার মনে হয় যে প্রত্যেকটা ইনফরমেশনই অনেক অনেক good things that people easily understand, এবং কমিউনিটির আমরা যারা আছি তাদের জন্য খুব ইজি গোয়িং এবং খুব সহজভাবে যে আপনি বুঝিয়ে বলেছেন, এটাই আসলে অনেক বড় পাওনা সবার জন্য। সো আমি দেখছি আমাদের লাইভে অনেকেই জয়েন করেছেন, অনেকেই আমার সাথে ফোনেও আছেন অনেকেই। সো আমি অনেকের সাথেই আমি অনেক কোশ্চেনই আমি আসলে রিসিভ করেছি ইতিমধ্যে। সো আমরা তাহলে এখন আমাদের লাইভ সেশনের শেষ পর্যায়ের দিকে আমাদের যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে আমরা সেদিকে যাচ্ছি। সো আমাদের একজন কমিউনিটি মেম্বার হুরুন নাহার, উনি আস্ক করেছেন যে ইফ এনিওয়ান গেট পেইড বাই ক্যাশ and does not get return tax, is he eligible for CERB? If he will show his income from December last week in March, second week, 5,000 in next year tax file. হুরুন আপা, আপনার কোশ্চেনটা আগেও আমি শুনছি, এখন আবার আমি আপনাকে বলতেছি, কেউ যদি ক্যাশে কাজ করে থাকে 2019-এ এবং 2019 এর ট্যাক্স ফাইলে সেটা শো না করে, তাহলে কিন্তু সে সিইআরবির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। কিন্তু সে যদি 2019 এর ট্যাক্স ফাইলে তার এই ইনকামটা শো করে যে আমি এই ইনকাম করছি, এবং সেটাকে তাকে ক্যাটাগরিতে আসতে হবে যে সে কিভাবে সে ইনকামটা করছে, কোন এমপ্লয়ারের মাধ্যমে, এবং সেখানে তাকে কত পে করা হয়েছে, সেটা সে যদি দেখাইতে পারে, এবং ট্যাক্স রিটার্নের সময় কিন্তু জুনের 1 তারিখ পর্যন্ত, এবং সে যদি মনে করে তার কনফিডেন্স থাকে যে আমি দেখাইতে পারবো, সে অ্যাপ্লিকেশনটা করতে পারে। ধন্যবাদ সুলতানা আপা। So I just request you if sometimes you speak answer in English, but I see some of our friends in there, so it will be much easier to understand them as well.
because they also waiting for the answer. So Okay. anyway, so আমি আবার আরেকটা কোশ্চেনে যাচ্ছি. My next question asked করেছেন Kaniz Ruxana, and she asked, she applied for EI online and received $2,000, but now can't apply online and her phone line keeps getting disconnected. Should she apply CRV now or should she wait? আপনি যদি ইআই অ্যাপ্লিকেশন করে থাকেন, অ্যাপ্লিকেশনটা কিন্তু অটোমেটিকলি চলে যাচ্ছে সিআরবি তে। আপনাকে আর সিআরবি নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না। কিন্তু কোনো কারণে যদি আপনি ইআইটা অ্যাক্সেস করতে না পারেন, যেমন ধরেন আপনি বলতেছেন আপনি টেলিফোনে অ্যাপ্লিকেশন করছেন এবং আপনি অ্যাক্সেস করতে পারতেছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমাকে একটু ফোন করেন, আমি আপনার সাথে ইন্ডিভিজুয়ালি বসবো এবং আপনাকে আমি হেল্প করব যে আপনার এক্সিস্টিং ইআই অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে এবং ওটা দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। কোনো কারণে যদি ওইটা আপনি আর করতেই না পারেন, তখন আপনি সিআরবি তে অ্যাপ্লিকেশন করবেন, অথবা তখন আপনাকে একটা এই ব্যাপারে একটা আপনার নিজের একটা ব্যাখ্যা থাকবে যে কেন আপনি ইআই করা অবস্থায় ওইটার থেকে আবার সিআরবি তে অ্যাপ্লিকেশন করছেন। কিন্তু অবশ্যই ইআই এর অ্যাপ্লিকেশনটা আপনাকে আরেকবার একটু ভালো করে দেখতে হতে পারে যে কি কারণে আপনি ওপেন করতে পারতেছেন না। সো আপনি আমাকে ফোন দেন, আমাদের সরো ফোন নাম্বার হচ্ছে 4166860701, অথবা আপনারা আমার পার্সোনাল সেল ফোনে ফোন দিতে পারেন 6478579153। আমি আপনার সাথে কথা বলবো এবং আপনাকে এই ব্যাপারে হেল্প করব। আমাদের নেক্সট কোশ্চেন করেছেন সুমিত চৌধুরী, and he asks that we have received support for family for the month of April. Should we do the same for month of May and June? হ্যাঁ, আপনারা হয়তো দেখছেন আমরা যে অ্যাপ্লিকেশনের পিরিয়ডটা শো করছি। আপনি যদি অ্যাপ্লিকেশনটা এপ্রিল করে থাকেন, সেটা যদি কভার করে আপনার মে 9 পর্যন্ত, তো মে 10 এ যায় আপনি আবার পরেরটা অ্যাপ্লিকেশন করবেন। প্রত্যেক মাসে আপনি একবার করে অ্যাপ্লিকেশন করবেন এবং যখনই আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন ওখানে কিন্তু পিরিয়ডটা আসে, একটা ড্রপ ডাউন বক্সে পিরিয়ডটা আসে এবং আপনাকে যে পিরিয়ডের অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনাকে ক্লিক করতে হবে। ভাই আপনাকে একটা অনুরোধ করি, যদি আপনার সমস্যা হয় অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না, তা আমাকে প্লিজ কল দিবেন, অবশ্যই আমি আপনাকে হেল্প করব। আমাদের পরের কোশ্চেনে আসি। আমাদের পরের কোশ্চেন এসেছে সিনিয়র বেনিফিট নিয়ে, যেটা করেছেন কঙ্কা আমিন। সো উনি বলেছেন যে ইজ গেইনস ইজ রেগুলার প্রোগ্রাম ফর সিনিয়র অর হ্যাভ বিন লঞ্চ রিসেন্টলি ফর কোভিড-19? এইটা রেগুলারই প্রোগ্রাম, কিন্তু গেইন অ্যাড করছে, যেমন গেইন যেটা দিচ্ছিল সেটার সাথে $166 ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাড করছে, আর ফ্যামিলির জন্য অ্যাড করতেছে $322 এক্সট্রা। গেইন আগেও ছিল, যেটা আপনি গেইনের জন্য যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল যে আপনি অন্টারিওতে অ্যাটলিস্ট 12 মান্থ থাকতে হবে, সেটা ক্রাইটেরিয়াটা আছে এবং আগেও গেইন ছিল, গেইন এখনো আছে। সো আমাদের পরের কোশ্চেন, আসলে অনেক অনেক কোশ্চেন আমাদের হাতে, সো আমরা জানি না যে আমরা আসলে আমরা দিতে পারবো না, আমরা পারবো কভার কিনা। করব। আমরা 5টার পরেও যদি কন্টিনিউ থাকে তুমি চালাই যাও, আমরা আছি এখানে, কারণ আমাদের শুরুতে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি আচ্ছা, এর জন্য ঠিক দুঃখিত। আছে। এবং আমি আমার যারা অন্য ভাষাভাষী ফ্রেন্ডরা আমাদের সাথে যারা আছেন, আমি তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ সিন অল দ্য স্লাইড, and if you have any questions, and there is a Soros website, and if you want to contact direct to Sultana, she can answer you as well directly one to one. So আমাদের পরের কোশ্চেন এসছে বাবলি ইফতেকার, and she asks that if someone is on EI and they get called back to work but refuse to go back, will they lose their benefits? হ্যাঁ, কারণ হচ্ছে আপনি কোনো মতে রিফিউজ করতে পারবেন না, কারণ আপনি তো ইআই তে যখন ছিলেন তখন যদি আপনার এমপ্লয়ার কল দেয়, তার রাইট দ্য ওয়ে আপনাকে কলে জবে যাইতে হবে। আপনি রিফিউজ করলে বেনিফিটটা আপনি লস্ট করবেন। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে এইসব জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো অলরেডি আমাদের যে স্লাইডে অনেকভাবেই আলোচনা করা হয়েছে, তারপরও আপনারা জানতে চাচ্ছেন। সো রেজওয়ানা আভা জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ সিইএসবি? সিএসবির ক্রাইটেরিয়া হচ্ছে সেটা আপনাকে পোস্ট সেকেন্ডারি এডুকেশনে থাকতে হবে, অথবা হাই স্কুল থেকে আপনি পোস্ট সেকেন্ডারিতে যাচ্ছেন যারা,
তারা এলিজিবল। এবং সেকেন্ড হইতেছে কোন একটা রেপুটেড ইসের থেকে, ইনস্টিটিউশন থেকে আপনি আপনার পোস্ট সেকেন্ডারি কোর্স কমপ্লিট করছেন ডিসেম্বর 19 অথবা 19-20 মধ্যে, অথবা আপনি ওই রেপুটেড ওখানে পড়াশোনা করবেন, বা আপনার হাই স্কুল গ্রাজুয়েশন শেষ করে আপনি কোর্স শুরু করে দিতে রিসেন্টলি আপনি ইউনিভার্সিটি শুরু করবেন, তারা এলিজিবল। এবং এর সাথে কিন্তু অন দ্য টপ আপ 3টা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে কোনো কারণে, কোভিড এর কারণে আপনি জবটা করতে পারতেছেন না, বা কোভিড এর কারণে আপনি জবটা খুঁজে পাচ্ছেন না, এবং আপনার ইনকাম $1000 নিচে, তাহলে আপনি সিএসবি তে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা স্লাইডে এটা শো আপ করছি অলরেডি। আমাদের আরেকটা কোশ্চেন এসছে যে কঙ্কামিন বলেছেন, ইজ দেয়ার আদার হেল্প লাইক ফ্রি ফুড অর লো কস্ট হালাল ফুড, হ্যাঁ, সরো মেডিসিন সাপ্লাই, ইলেকট্রনিক্স, কমিউনিকেটিং, লো কস্ট গ্রোসারি, মেডিসিন পারচেজ এন্ড ড্রপ অফ and for the seniors, is there any হ্যাঁ, support? আমি এটা একটু ভুলে গেছিলাম আপনাদেরকে ইনফরমেশন দিতে, এটা আমি বলতে চাচ্ছি। সরকার কিন্তু শুরু থেকে কানেক্টেড হয়ে আছে অনেকগুলি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে, যেমন মুসলিম ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে, অন্যান্য স্কারবোরো ফুড শেয়ারের সাথে আছে। আমরা অনেক সিনিয়রদেরকে এবং অনেক সিঙ্গেল প্যারেন্টসদেরকে যাদের গ্রোসারিতে সমস্যা হচ্ছে, বা তারা এই মুহূর্তে তাদের লাইভলিহুড মেনটেন করতে পারতেছেন না, বা অনেক ধরনের হেলথ এন্ড সেফটি রিলেটেড থিংস, যেমন ধরেন স্যানিটাইজেশন বা এইসব জিনিস তাদের দরকার হচ্ছে, তাদেরকে আমরা কিন্তু এদের সাথে কানেক্টেড করে দিচ্ছি, এবং তারা এই বেনিফিট গুলি তাদেরকে দিচ্ছে, এবং আমরা অনেক সময় নিজেরা যায় পৌঁছায় দিতেছি। আর সরো একটা নন প্রফিট অর্গানাইজেশন হলো, আমাদের কিন্তু তেমন কোনো ওয়েলফেয়ার ফান্ড নাই বা রিসোর্স নাই যেটা আমরা এই জিনিসগুলি কিনে আপনাদেরকে কমিউনিটিতে ডিস্ট্রিবিউশন করতে পারি, কিন্তু যারা করতেছে তাদের সাথে আমরা আপনাদেরকে কানেক্টেড করে দিচ্ছি। এবং পার্সোনালি আমাদের ওয়ার্কাররা অনেকে কুক ফুড দিচ্ছে অনেককে, আমরা সেটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি। বা কেউ যদি এফেক্টেড হচ্ছে বা সিক হচ্ছে, আমরা তাদেরকে অফার করতেছি যে আমরা আমাদের বাসার কুক ফুড তাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য। এই ডেলিভারি সিস্টেমটা এবং সাপোর্ট সিস্টেমটা কমিউনিটির ভিতরে আমরা অলরেডি মেনটেন করে চলছি। ধন্যবাদ। আমি আশা করি আপনি আপনার কঙ্কা, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সো আমাদের পরের কোশ্চেন হলো রেহিনা বেগম, উনি করেছেন, ECESB only for the student with part-time jobs and don't have work due to COVID-19. যারা সিইএসবি যেটা হচ্ছে কোভিড ইমার্জেন্সি স্টুডেন্ট বেনিফিটের জন্য এলিজিবল করতে চান, তাদেরকে অবশ্যই দেখতে হবে যে পার্ট টাইম জব করেন বা যাই করেন, $1000 বেশি আপনারা মান্থলি ইনকাম করতে পারবেন না, এবং আপনার জবটা চলে গেছে কোভিড এর কারণে, বা কোভিড এর কারণে আপনি জব খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি এলিজিবল ফর সিইএসবি অন দ্য টপ অফ দিস আদার বেনিফিট। আই থিংক আমাদের আরেকজন একটা প্রশ্ন করেছেন, ফারহানা রহমান, উনি করেছেন, ওনার কোশ্চেনটা আসলে অনেক ভ্যালিড বলে আমার মনে হয় এই মুহূর্তে। সো উনি বলেছেন যে হাউ ইজ সরো হেল্পিং পিপল উইথ গেটিং জব নাও? ওকে, আমরা কিছুদিন জবের থেকে একটু দূরে ছিলাম, কারণ আমরা যখন দেখলাম যে এই প্যান্ডামিকের সময় আমরা কাউকে জব করার প্রতি রেকমেন্ডেশন দেই নাই, কারণ আমরা তখন ভাবছিলাম যে কিভাবে এই প্যান্ডামিক থেকে আমরা মিনিমাইজ করে নিয়ে আসবো, আমার কমিউনিটি খুব একটা এফেক্টেড হবে না। আমরা কিন্তু খেয়াল করে দেখছি যে নিউ ইয়র্কে অনেক বাংলাদেশি এফেক্টেড হয়েছে, এবং অনেক বাংলাদেশি কমিউনিটি এফেক্টেড ছিল। আমার একটা ফিয়ার ছিল যে আমরা যদি এখন এই জবগুলিতে যাই আমরাও এফেক্টেড হব। সো আমরা সবাই জবটাকে প্রায়োরিটি না দিয়ে আমাদের সেফটিটাকে আমরা প্রায়োরিটি দিলাম, লাইফটাকে। বাট আস্তে আস্তে সবকিছু ওপেন হচ্ছে, আমরা এমপ্লয়ারের সাথে কমিউনিকেশন করতেছি, এবং আমরা দেখতে চাচ্ছি যে কি পরিমাণ হেলথ এন্ড সেফটি মেজারমেন্ট তারা দিবে, এবং আমরা শুরু করতেছি আবার এমপ্লয়মেন্ট কানেকশন এগেন। কারণ সরো এই কাজটা সবসময় করছে, যারা লো ইনকাম উইমেন যারা কাজ করতেছে, আমরা উইমেনদেরকে যেমন সাপোর্ট করতেছি, তার সাথে সাথে ম্যান যারা উইমেনদের থ্রুতে যারা আসতেছে সবাইকে আমরা জবের জন্য সাপোর্ট করতেছিলাম, এবং সরো সাকসেসফুলি অনেকেরই জবের জন্য সাপোর্ট করছে এবং হেল্প করতেছে লেবার মার্কেট অ্যাটাচমেন্টের জন্য। আমরা এটা আবার শুরু করতেছি রিসেন্টলি। আমাদের হয়তো দেখা যাবে যে এপ্রিল থেকে, এটা মে মাস, আমরা জুন থেকে আবার শুরু করতেছি জবের জন্য সবাইকে সাপোর্ট করা। এখানে আমি একটু সুলতানা আপার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। আমার মনে হয় যে এই প্যান্ডেমিকের মধ্যেও আমরা আসলে অনেক ইন্টারন্যাশনালি যেসব প্রফেশনাল আছেন
যেমন ডক্টর, নার্স, ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি লিঙ্কেড করিয়ে দিয়েছি বিভিন্ন হসপিটালগুলোতে, বিভিন্ন শেল্টারগুলোতে কাজ করার জন্য। সো এটাও আসলে এটা লাইক খুবই ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আমরা ওদেরকে হেল্প করেছি। আমি কি ঠিক বলেছি সুলতানা হ্যাঁ আপা? হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে এই সময় লং টার্ম কেয়ার গুলি প্রচুর ফুড সার্ভিস ওয়ার্কার হায়ার করতেছে, এবং আমার কয়েকজন ক্লায়েন্ট অলরেডি ফুড সার্ভিস ওয়ার্কার জব পাচ্ছে, এবং আমরা তাদেরকে রেফারেন্স দিচ্ছি এবং তাদেরকে কানেক্ট করে দিচ্ছি, এবং সবাইকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি যে আপনি আপনার জীবনটাকে আগে প্রাধান্য দেন। আমরা বাইরে থাকলে জব করতে পারবো, আর্ন করতে পারবো, কিন্তু মরে গেলে তো আর এটা হবে না। অতএব এই মুহূর্তে যখনই আপনাকে কেউ জব অফার দিচ্ছে, আপনি কেয়ারফুলি দেখবেন যে হেলথ এন্ড সেফটি মেজারমেন্টের কতটুকু সেখানে, আপনি কি সেফলি কাজটা করতে পারতেছেন কিনা। কারণ এই ডেডলি ভাইরাসটা কিন্তু খুবই খারাপ, এবং কোনো কারণে এফেক্টেড করলে আমার কমিউনিটিতে অনেকের কিন্তু আন্ডারলাইনিং হেলথ কন্ডিশন আছে। আমরা একটা টোটাল সার্ভে করছি এখন এই মুহূর্তে, তাতে আমি যেটা দেখলাম যে আমাদের কমপ্লেক্স ব্যারিয়ারটা হচ্ছে যে এইজ যত না হোক, কিন্তু 40-50 ভিতরে আমরা অলরেডি অনেকগুলি ক্রনিক ডিজিজ গেইন করে ফেলছি। আমাদের আন্ডারলাইনিং হেলথ কন্ডিশনের কারণে কোনো কারণে যদি আমরা এফেক্টেড হই, আমাদের সমস্যা কিন্তু আরো বেশি সিভিয়ার হবে, এবং ওখান থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য খুবই টাফ হবে। অতএব সবাই আমার একটা অনুরোধ, আপনারা হেলথকে আগে প্রায়োরিটি দেন। আমরা অবশ্যই ইকোনমিক দিকটা দেখব, কাজ করব আমাদেরকে যতক্ষণ আমাদের সেফটি মেজারমেন্টটা কমপ্লাই করে, যদি আমি সেফ মনে করি তাহলে কাজ করব। ধন্যবাদ সুলতানা আপা। আমাদের আরেকটা কোশ্চেন এসছে যে ইজ ইআই ইনকাম ইজ ট্যাক্সেবল? ইআই ইনকামটা টোটালি ট্যাক্সেবল না, কিন্তু ইআইটা যখন পান বছর শেষে আপনাকে একটা T2 ফর্মের মতো দেওয়া হয় ইআই অফিস থেকে। ওখানে যখন আপনি ইআই অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু বলা হয় যে তুমি কি এটা মেইলে চাচ্ছ না ইমেইলে চাচ্ছ। তো ওই ফর্মটা কিন্তু ওই ইটা আপনাকে যখন ট্যাক্স রিটার্ন করবেন তখন এটা সাবমিট করতে হয়, এবং এটাকে শো আপ করতে হয় যে ইআই থেকে আপনি এত টাকা পাচ্ছেন। সো এখানে আসলে আমাদের বোধহয় আরেকজন কমিউনিটি মেম্বার, সো she her name is Nilima Bhomik. So she is asking that who is eligible for gain, and she also asks up with for your help because she lost her job and I think she need your help. আর নীলিমা আপা কেমন আছেন? ভালো আছেন আশা করি। আপনার আমি একটা অনুরোধ করব, আপনি আমাকে কল করেন, কিন্তু আপনার কোশ্চেনের প্রথম পার্টটা কি ছিল? হু ইজ এলিজিবল? The like what's that? Yeah, like a gain, like like ও a senior. গেইনটা, গেইন Yeah. সিনিয়র যারা সিনিয়র 65 ইয়ার্স ওল্ড অন্টারিওতে অ্যাট লিস্ট 12 মাস যাবত আছেন, তারা এটার জন্য এলিজিবল। আর আপনারা যদি অ্যাপ্লিকেশনটা করতে চান, যে কোনো অ্যাপ্লিকেশনে যে সিইআরবি, সিইএসবি, ইআই বলেন, সিকিআই বলেন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমরা করে দেব। এই মার্চ 15 থেকে এই পর্যন্ত অলমোস্ট আমরা 200 অ্যাপ্লিকেশন করছি ইআই এন্ড সিইআরবি, এবং এই পার্সনগুলিকে কিন্তু আমরা কন্টিনিউ রিঅ্যাপ্লিকেশন করার জন্য এবং রিপোর্টিং এর জন্য সবকিছুতে যে আমরা কন্টিনিউ হেল্প করে যাচ্ছি। ইভেন দো লাইক আমরা বাসায় বসে কাজ করতেছি বা আপনাদের সাথে টোটালি ডাইরেক্ট ফেস টু ফেস কন্টাক্ট করছি না, অফিসে বসেই করতেছি, বাসায় বসে করতেছি, টেলিফোনে করতেছি, এই সার্ভিসগুলো কিন্তু কন্টিনিউ আমরা দিয়ে যাচ্ছি। এবং নীলিমা আপা প্লিজ আপনি আমাকে কন্টাক্ট করেন, আমি আমার ফোন নাম্বার আগেও দিচ্ছি আবার দিচ্ছি, 4166860701 অফিসের ফোন নাম্বার, বা আমার সেল ফোন নাম্বার 647-857-9153, কল করেন, আমি আপনাকে সাপোর্ট করব। আমাদের পরের কোশ্চেন করেছেন হুসনা আমেনা। So she asks that gradually every workplace will open. If my employer call me to join at a work and I refuse, that's for safety reason. Still I will be eligible for CERB or EI. এখানে একটু ট্রিক আছে, যেমন ধরো তুমি সিইআরবি তে আছো, ইআই তে আছো, তোমার এমপ্লয়ার কিন্তু ওপেন করলো এবং তারা সব ধরনের হেলথ এন্ড সেফটি কমপ্লাই করছে, তারা সম্পূর্ণ সেফটি ওয়েতে ওয়ার্ক প্লেস তৈরি করছে, অ্যাকোমোডেশন রেডি ফর ইউ। তখন তোমার পার্সোনাল ফিয়ারের জন্য তুমি রিফিউজ করলে দেন ইউ আর নট এলিজিবল ফর এনি বেনিফিট। কিন্তু কোনো কারণে কাজের জায়গায় যায় যদি তোমার কাছে মনে হয় যে না এটা হেলথ এন্ড সেফটির সাথে কমপ্লাই হচ্ছে না, ওরা প্রোটোকল ফলো করতেছে না, সেক্ষেত্রে তুমি রিফিউজ করতে পারো এবং সেক্ষেত্রে তুমি সিআরবি ইআই এর জন্য এলিজিবল হতে পারো। কিন্তু কোনো কারণে যদি সেটা হেলথ এন্ড সেফটি ফলো করে, ইউ ক্যান নট জাস্ট
ডিনাই টু গো ওয়ার্ক আপনার ওন ফিয়ারের জন্য? সো আমার মনে হয় হুসনা মেনহাস উনি ওনার অ্যান্সার পেয়ে গেছে। সো আমাদের পরের কোশ্চেন করেছেন তাহমিনা আক্তার, এবং উনি জিজ্ঞেস করেছেন যে নাও উই আর গেটিং 2000 বাট ওয়েন উই উইল ট্যাক্স রিটার্ন নেক্সট ইয়ার দেন উই উইল ব্যাক 2000। এইটা হইতেছে যখন আপনি বছর শেষে ট্যাক্স রিটার্ন করেন, তখন লো ইনকাম হলে আপনি কিছু ট্যাক্স রিটার্ন পান, এটা রিটার্ন পান কিছু। কিন্তু যখন আপনি এই $30,000 আপনি লো ইনকাম ট্যাক্স রিটার্ন করতেছেন এবং এর সাথে $8,000 যোগ হচ্ছে, তখন কিন্তু 38,000 হচ্ছে। এবং 38,000 হলে কিন্তু ক্লব একটা ওইভাবে হবে, যেমন রিটার্নটা হয়তো কম আসবে, বা কোনো কারণে যদি আপনার ইনকাম 48 হয়ে যায়, তখন এটা দিতে হইতে পারে, সেটা অ্যাডজাস্টেড হবে এন্ড অফ দ্য ইয়ার। অতএব এইটা সম্পূর্ণ ট্যাক্সেবল মানি, এবং এইটা মানিটা কিন্তু যেটা ধরা হচ্ছে যেটা আপনার ট্যাক্সের উপরে ইম্প্যাক্ট হবে বছর শেষে। আমাদের আরো অনেক কোশ্চেন আমার হাতে আছে যেগুলো আমরা ফোনে এবং ফেসবুক লাইভে পেয়েছি। তার মধ্যে কিছু কোশ্চেন আমি আস্ক করছি, যেগুলো যারা নাম প্রকাশে অনিচ্ছুক এমন কিছু কোশ্চেন আমাদের হাতে এসছে। তার মধ্যে একটা কোশ্চেন হলো like do non-status or undocumented immigrants have access to CERB or other federal income support? আমি সরি এটা বলার জন্য যে তারা এই বেনিফিটটা কোথাও এলিজিবল হচ্ছে না, এবং আমরা কন্টিনিউ লবিং করতেছি। কেউ যদি নন স্ট্যাটাস আসেন এখন, বা আপনার খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, লাইভলিহুড মেনটেন করতে পারতেছেন না, প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। গভর্নমেন্ট সাপোর্ট ছাড়াও আন্ডারলাইনে অনেক সাপোর্ট আছে যেগুলোর সাথে আমরা আপনাদেরকে কানেক্ট করে দিতে পারবো, এবং আমরা আপনাদেরকে অর্গানাইজ করতে চাচ্ছি যাতে আমরা গভর্নমেন্টকে শো আপ করতে পারি যে কতটুকু নিড এই সেক্টরে, যাতে আমরা কন্টিনিউ প্রেসার ক্রিয়েট করতে পারি যে দ্যাট শুড বি মোর ইনক্লুসিভ। There is another interesting question is, I think, what should I do if I received a N4 notice because I did not pay rent? রেন্টের নিয়ে একটা বিরাট সমস্যা হতেছে, কারণ রেন্ট যখন গভর্নমেন্ট বলে দিছে যে এভিকশন করা যাবে না, তারপরে আমরা দেখতেছি যে অনেকে ল্যান্ডলর্ডরা এভিকশনের নোটিশ সার্ভ করতেছে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, আপনাকে যেমন ওরা সার্ভ করছে এটা একটা প্রোটোকলের মতো। এখন এই মুহূর্তে কেউ কাউকে এভিকশন করতে পারবে না। এভিকশনের প্রসেস হচ্ছে যখন N4 সার্ভ করবে, সেটা ল্যান্ডলর্ড টেনেন্ট বোর্ডে যাবে, সেখান থেকে ওরা ইনভেস্টিগেশন করবে বা এভিকশনের অর্ডার দিবে। এই মুহূর্তে যেহেতু গভর্নমেন্ট টোটালি এভিকশন অর্ডার ডিপার্টমেন্টই কাজ করতেছে না, বা এভিকশন অর্ডার ফ্রিজ করে দিচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে আমাদের ওই ভয়টা নাই যে আমাকে এভিকশন করে দেবে। আপনি যদি রেন্ট দিতে না পারেন, এখন এই মুহূর্তে দিয়েন না, কারণ এখন এই মুহূর্তে আমাদের বাঁচাটা হচ্ছে জরুরি। কিন্তু এই আমরা কাজ করতেছি সবাই একসাথে যে রেন্টের জন্য কোথাও কোনো সাবসিডি গভর্নমেন্ট অ্যানাউন্স করে কিনা। কিন্তু যদি আনটিল ফোর্থ গভর্নমেন্ট যদি কখনো অ্যানাউন্স না করে যে আমরা রেন্টের জন্য কোনো সাবসিডি দিচ্ছি, তাইলে হইতেছে কি যারা আমাদের ল্যান্ডলর্ডের আন্ডারে আছে একদিন না একদিন এই পুরো রেন্টটা আমাদেরকে দিতে হবে। অতএব আমরা কন্টিনিউ লবিং করতেছি। আমি দেখছি টিসডেলের কিছু অর্গানাইজেশন কাজ করতেছে, আমরাও করতেছি, সবাই কাজ করতেছি। আমরা হোপ করি দ্যাট গভর্নমেন্ট উইল অ্যানাউন্স সামথিং that rent will going to be get subsidy, but until right now we are not getting any commitment. Until right now হচ্ছে যে এখন দিতে না পারলে পরে এটা দিতে হবে। আমার কাছে আরেকটা কোশ্চেন এসছে যে উনিও নাম প্রকাশে অনিচ্ছুক। উনি বলেছেন, am I eligible to apply for the CERB if I have not declared that I earned any money in the last year? আপনি যদি 2019 এর ট্যাক্স করে থাকেন এবং সেখানে আপনি যদি মানিটা ডিক্লেয়ার না করে থাকেন, আনফরচুনেটলি আপনি CERB এর জন্য এলিজিবল না, কারণ এই মুহূর্তে তো আপনি ট্যাক্সের সাথে মানিটা অ্যাড করতে পারতেছেন। এই জন্য এটা আপনি এলিজিবল না। আই এম সরি। So other question I have that I received that I think I contracted coronavirus at work. Should I file a claim? আপনি যদি করোনা ভাইরাসে কন্ট্রাক্টেড হন আপনার ওয়ার্ক প্লেসে, অবশ্যই আপনি WSIB তে ক্লেম করতে পারেন যদি আপনি কন্ট্রাক্ট হয়ে যায়। এবং আপনি যদি আপনার মনে হয় যে আমি কন্ট্রাক্টেড হচ্ছি, তখন কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন আছে, এই মুহূর্তে আমার নামটা মনে নাই, সেটাতে আপনি অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন, যেটা হচ্ছে ইন ফিউচারে যদি আপনার কোনো কারণে
আপনি কন্ট্রাক্টেড হন, তাহলে ওইটা আপনার অ্যাপ্লিকেশনটাকে ফাস্টার করে দেবে। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে প্রোগ্রাম ফর এক্সপোজিউর ইনসিডেন্ট রিপোর্টিং, PEIR। অথবা যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছেন, তারা যদি মনে করেন যে আমি কোভিড-19 আক্রান্ত হচ্ছি, বা আপনার কাজের জায়গায় কেউ হয়েছে এবং আপনি কোয়ারেন্টাইনে আছেন, এই সময় আপনি এটা ফাইল করে রাখতে পারেন। যদি আপনার কোভিড সত্যি হয়, তাহলে আপনার কোভিড এর জন্য যে ক্লেমটা করবেন WSIB তে, ওইটা ফাস্টার হবে। আসলে এই কোশ্চেনটা আমার মনে হয় অনেক ভ্যালিড, যে অনেকেই এটা এখানে জানতে চেয়েছেন। আমি একটু অ্যাড করতেছি, এখানে একটা ফোন নাম্বার আছে যে 1-800-188-313-7373 অথবা 1-800-387-0750। এখানে আপনি ফোন করলে ওই অ্যাপ্লিকেশনটা আপনি অ্যাক্সেস করতে পারবেন বা অ্যাপ্লিকেশনটা করে রাখতে পারবেন। সো আমি যে কোশ্চেনটার কথা বলছিলাম, যে জানতে চেয়েছেন অনেকেই যে does the minimum income of 5,000 have to be earned to Canada? No, Is that necessary? না, আপনি যদি কানাডার বাইরে অন্য কোনো দেশে আর্নটা করে থাকেন, সেটা অ্যাড হবে, তবে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি অন্য দেশে আর্ন করছেন সেটা। পরের কোশ্চেনে যাই তাহলে। Can my employer fire me if I have to look after my children or sick relative? এই সিচুয়েশনে কোভিড ইমার্জেন্সিতে কিন্তু বলা আছে, যদি আপনি বাচ্চাদের দেখাশোনা করার জন্য বা সিনিয়রদের দেখাশোনা করার জন্য যারা আপনাকে ঘরে থাকতে হয়, এই মুহূর্তে কিন্তু এমপ্লয়ার আপনাকে ফোর্স করতে পারবে। তবে আপনার এমপ্লয়ার আপনার জানায় রাখা উচিত ইমেইলের মাধ্যমে যে ডিউ টু মাই চাইল্ড কেয়ার ইস্যু আমি আনএবল টু ওয়ার্ক। তখন তারা আপনাকে লিভ অফ অ্যাবসেন্স দিবে এবং আপনি সিআরবির জন্য এলিজিবল, যদি অন্যান্য ক্রাইটেরিয়া মিট করতে পারেন। সো আমাদের এখানে একটা স্টুডেন্টস বেনিফিট নিয়ে একজন একটা কোশ্চেন করেছেন। আমি তোমার কোশ্চেনের কোশ্চেনটা মনি আপাকে, সুলতান আপাকে জিজ্ঞেস করছি। সো আই থিংক উনি ভালো বেটার উত্তর দিতে পারবেন। The question is, does the money I receive through bursaries and the scholarship count forward toward the requirement of 5,000 in income? নো, কোনো বার্সারি বা ওসাব এটা আপনার ইনকাম হিসাবে আইডেন্টিফাই হবে না, অতএব এটাকে ইউজ করা যাবে না সিএসবি বা সিআরবি অ্যাপ্লিকেশন করার জন্য। সো আমার মনে হয় যে যারা স্টুডেন্ট আছো তারা তোমরা প্রশ্নটার উত্তর পেয়ে গেছো। এগুলো কোনো স্কলারশিপ বা বার্সারিজ কাউন্ট হবে না। সো আমরা পরের কোশ্চেনে যাই। সো একজন অ্যাকচুয়ালি লিখেছেন যে ইফ আই এম নট অন ম্যাটারনিটি লিভ, parental benefit, am I eligible to apply for the CERS? ম্যাটারনিটি এবং প্যারেন্টাল বেনিফিটটাকে ইনকাম হিসেবে ধরা হচ্ছে। এই বেনিফিটটা আপনি ইউজ করতে পারবেন সিইআরবি অ্যাপ্লিকেশন করার জন্য। আচ্ছা, সো and other সো এক সেকেন্ড, আমি একটুখানি একটু ওয়েবসাইটে যা দেখতে পাচ্ছি যে যদি আপনি ম্যাটারনিটি বা প্যারেন্টাল বেনিফিটে থাকেন, আপনি সিআরবির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। হ্যাঁ, পারবেন না। আর এটা আমি আরেকটু দেখে আপনাদের সাথে পরে এটা নিয়ে আলাপ করব। আমার মনে হয় যে ওটাই বোধহয়, যে তারা বোধহয় বিকজ তারা আরেকটা বেনিফিট রিসিভ করছে, সো সেক্ষেত্রে বোধহয় তারা এলিজিবল হবে না। সো তারপরও আমরা আরেকটু রিসার্চ করে মনে হয় কথাটা হচ্ছে, যখন আপনি ম্যাটারনিটি প্যারেন্টাল বেনিফিটে আছেন, বেনিফিটটা শেষ হলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সিআরবি তে। ওই ম্যাটারনিটি প্যারেন্টাল বেনিফিটে থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করতে পারবেন, এইটুকু আমি জানি। Actually, there is a big question. So she asked, gradually every workplace will open. If my employer calls me to join at the work and I refuse for workplace safety reason, still I will be eligible for CERB or EI? I think this question we answer, yeah? Yeah, we answered this question. Okay, so another questions, I think other is the like part-time worker. She is maybe the part-time worker who has been reduction in my hours as a result of COVID-19. Am I eligible for CERB? আপনি পার্ট টাইম ওয়ার্কার, আপনার আওয়ার রিডিউস করছে এমপ্লয়ার, সেটা যদি আপনার ইনকাম লেস দেন $1,000 হয়, তাহলে আপনি সিআরবির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ট্রিকি, আমি রিসেন্টলি একজনের কল পাইছি যে তার ইনকাম হচ্ছে $1,250, কিন্তু $1,250 সে খাবে কি, রেন্ট দিবে কি, কিন্তু সে কিন্তু সিআরবির জন্য এলিজিবল না, কারণ হচ্ছে তার ইনকাম
more than $1,000. So another question আমি রিসিভ করেছি এইমাত্র, that can I refuse to work because I do not want to take public transit and view that is unsafe? Actually, I don't think question. I don't think so. কারণ হচ্ছে আপনি রিফিউজ করতে পারবেন না যাতে আপনার পাবলিক ট্রানজিট আনসেফ লাগে, যদি আপনার এমপ্লয়ার আপনাকে কাজের জন্য ডাকে। আরেকটা বিগ কোশ্চেন এসছে আমাদের হাতে সেই মাত্র, that I am part-time employee at Tim Hortons. Because of the pandemic, my hours have been cut short. Am I able to get paid more since I work during this time while my life as the risks? আমি অলরেডি বিফোর বলছি যে মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার যখন অ্যানাউন্স করছে যে তারা ওয়েজ সাবসিডি দিচ্ছে এমপ্লয়ারদেরকে, আমার রিকোয়েস্ট হচ্ছে এই ওয়েজ সাবসিডিটা তারা যদি মিনিমাম লিভিং ওয়েজটা ইনক্রিজিং এ ইউজ করাতে সেটা হচ্ছে বেটার। কারণ হচ্ছে পার্ট টাইম জব করার পরে যদি সে $1250 ইনকাম করে, তার জন্য সাস্টেন করা খুব টাফ, এবং সে সিআরবি বা সিএসবি কোনোটার জন্য ইলিজিবল হচ্ছে না। তো সেক্ষেত্রে সে কিভাবে সার্ভাইভ করবে? এবং অবশ্যই ইনক্রিজটা করা উচিত ওয়েজ রেটের। যেমন রিসেন্টলি আমরা দেখতেছি যারা হেলথ সেক্টরে কাজ করে তাদেরকে $4 করে ইনক্রিজ করা হচ্ছে। তাহলে আমরাও রিকোয়েস্ট করবো রিটেল সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে যারা কাজ করতেছে তাদের একটা নির্দিষ্ট ইনক্রিজ দেওয়া উচিত। এখানে আমাদের আরেকটা কোশ্চেন এসছে, can employer refuse employees from taking earned vacation for the next 4 to 6 weeks? এই টাইমের ভিতরে যদি আপনি আপনার ভ্যাকেশনটা নিতে চান, সেটা এমপ্লয়ারের কনসেন্টে থাকতে হবে। কারণ এমপ্লয়ার যদি কনসেন্ট না দেয় যে না তুমি এটা নিতে পারতেছো না, তাহলে আপনি এটা নিতে পারবেন না। সেটা মিউচুয়ালি এমপ্লয়ারের সাথে এমপ্লয়ি ডিসকাশনের মধ্যে হবে। আমরা আরেকটা কোশ্চেন এইমাত্র হাতে পেয়েছি, সেটা হলো যে can my employer punish me for refusing to do work that I think is unsafe due to COVID-19? আনসেফ ওয়ার্কের জন্য কোনো পানিশমেন্ট করতে পারবে না। এটা আপনার টোটাল রাইট আছে আনসেফ ওয়ার্কটা রিফিউজ করা। আপনি কাজের জায়গায় যায় দেখলেন যে সেখানে সবাই মাস্ক পরতেছে না, গ্লাভস পরতেছে না, এবং 6 ফিট ডিসটেন্স মেইনটেইন করতে পারতেছে না। আপনারা একই ওয়াশরুম সবাই ইউজ করতেছেন, একই খাবার জায়গা সবাই ইউজ করতেছে। আপনার তখন অ্যাট রিস্ক যে আমি এখানে এক্সপোজ হতে পারি। সেক্ষেত্রে আপনি যদি রিফিউজ করেন, আপনার এমপ্লয়ার পানিশ করতে পারে না, আপনাকে বুলিং করতে পারে না, আপনার আওয়ারও কাটতে পারে না। তবে আপনার রাইট আছে কমপ্লেন করা, বা এমপ্লয়ারের কাজের সেক্টরটা টোটালি সেভ করতে হবে, টোটালি এনশিওর করতে হবে যে ওয়ার্ক প্লেসটা সেফ, তাহলে আপনি সেখানে কাজ করতে পারবেন। সো এখানে অ্যাকচুয়ালি একজন একটা কোশ্চেন করেছেন, সেটা হলো ডিসএবিলিটি বেনিফিটস এর উপরে। সো উনি কোশ্চেন করেছেন, ডাজ দ্য মানি আই রিসিভ থ্রু মাই ডিসএবিলিটি বেনিফিট কাউন্ট টুয়ার্ডস দ্য requirements for 5,000 in income? নাও ডিসএবিলিটি বেনিফিটটা কখনো ইনকাম হিসেবে কাউন্ট হবে না, কিন্তু ডিসেবল থাকা অবস্থা যদি আপনি অথবা আপনার পার্টনার কেউ কাজ করে থাকেন, $5,000 ইনকাম করে থাকেন, সেটা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনাদের অ্যাপ্লিকেশন যদি মার্চ 1, 2020 আগে হয়, তাহলে আপনারা বেনিফিটের সিআরবি থেকে $1,100 মতো রাখতে পারবেন, বাকিটা ক্লব্যাক হবে। কিন্তু যদি আপনার অ্যাপ্লিকেশন মার্চ 1, 2020 পরে হয়, তবে ডলার টু ডলার ডিসকাউন্ট হবে, মানে ডিডাক্টেড হবে। আমরা আসলে অনেক কোশ্চেনই পেয়েছি, বাট আমাদের টাইম তো অলমোস্ট আমরা টাইম পার করে ফেলেছি। তো আমি আরো 3টা কোশ্চেনে যাব যেটা আমার হাতে এসেছে অলরেডি। সেটা হলো একটা হলো যে what happen if I get CERB payment if I'm not entitled to because I applied twice, once to the Canada Revenue Agency and once to Service Canada? আপনি এলিজিবল না, কিন্তু সিআরবি বেনিফিটটা আপনি পাইছেন, এটা আপনাকে রিটার্ন দিতে হবে। এবং রিটার্নিং এর প্রসেসটা হচ্ছে সিআর এর মাধ্যমে। আপনি যখন সিআর অ্যাকাউন্টে ঢুকবেন, ওখানে রিপেমেন্ট একটা প্রসেস আছে, ওর মধ্যে পে করতে পারেন, বা ওয়েট করেন যে সিআরবি আপনাদেরকে লেটার দেবে যে ওভার পেমেন্ট হয়েছে বা তোমাকে পে করা হয়েছে, তুমি এটার জন্য এলিজিবল না, ইউ হ্যাভ টু রিটার্ন দ্যাট মানি। তারপরে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছেন যে I applied for EI after being laid off from work due to COVID-19.
Does my application get proceed by CERB? মার্চ 15 2020 পরে যত ইআই এন্ড সিকিআই অ্যাপ্লিকেশন হয়েছে সবগুলি কিন্তু অটোমেটিকলি ডাইভার্ট হয়েছে আপনার সিইআরবি তে। সো এগুলির অটোমেটিকলি চলে গেছে বা ওই অ্যামাউন্টে পে করা হচ্ছে, অতএব আপনাকে আবার নতুন করে সিইআরবি তে অ্যাপ্লিকেশন করতে হবে। সো জাস্ট এই মাত্র আমি আমার ফোনে আরেকটা কোশ্চেন পেলাম যেটা মনিকা দেবনাথ করেছেন। সো ওনার কোশ্চেন হলো যে ইফ ওয়ান ফ্যামিলি মেম্বার ইজ রিসিভিং সিইআরবি, ক্যান সামওয়ান এলস ইন দ্য ফ্যামিলি অ্যাপ্লাই ফর সিইএসবি? এটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা ফ্যামিলি ইনকাম না। যদি কেউ ফ্যামিলিতে একজন সিইআরবি থাকে পাচ্ছে, আরেকজনও সিইআরবির জন্য এলিজিবল, তারা অ্যাপ্লিকেশন করতে পারে। অথবা সিইআরবি পাচ্ছে বা আরেকজন সিইএসবির জন্য এলিজিবল, তারা অ্যাপ্লিকেশন করতে পারে। এবং আমার মনে হয় যে এক একটা ফ্যামিলিতে যদি হাজবেন্ড ওয়াইফ দুজনই থাকে তাহলে সেই দুজনই বেনিফিটের জন্য এলিজিবল, তাই না? এবং সেক্ষেত্রে যদি তাদের সন্তানরাও থাকে স্টুডেন্ট বেনিফিটের জন্য, তারাও এলিজিবল। তাদেরকে তারা অ্যাড করতে পারবে, অ্যাড করতে পারবে, বা সন্তানরা যদি সিএসবির জন্য এলিজিবল হয় তারা এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, সো আমাদের এটাই বোধহয় আমাদের শেষ কোশ্চেন, বাট কোশ্চেনটা অনেক ফরমেটিভ এবং কোশ্চেনটা অনেক গুড, বিকজ আমরা অনেকেই চাইল্ড কেয়ার সেক্টরে কাজ করি এবং চাইল্ড কেয়ার সেক্টর এখন একটু অন্য মানে একটা টাফের মুখে পড়েছে এবং অনেক আমাদের কমিউনিটির অনেক মহিলারাই, অনেক মেম্বার্সরাই এজেন্সির মাধ্যমে কাজ। আমি দেখতে পাচ্ছি যে আরো অনেক কোশ্চেন আসছে জিনিয়া, কিন্তু একটা কোশ্চেন এইমাত্র আমি দেখলাম যে পাপড়ি গোস্বামী। হ্যাঁ, আমি বলতেছি ওটাই আমি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তো ওইটা নিয়েই বলছি যে পাপড়ি গোস্বামী যেটা আস্ক করেছেন সেটা সম্বন্ধে আমি বলছি যে আসলে এটা খুব একটা ভ্যালিড কোশ্চেন, তাই না? আমরা যারা চাইল্ড কেয়ার ওয়ার্কারে আছি, চাইল্ড কেয়ার করছি, আমরা অনেকেই বসে আছি বাসায়, তাই না? সো যারা আমরা আগে মোর ইনকাম করতাম, এখন জাস্ট অনলি আমরা $2000 পাচ্ছি। সো সেটা আমাদের জন্য অনেক কষ্টকর ব্যাপার এবং আমরা জানি না যে আমরা কবে ব্যাক করব। সো এটা এখন আনসার্টেন। সো পাপড়ি গোস্বামী আস্ক করছেন যে we are working in daycare through Group Jain. They are not paying our tax, so we can't apply for underemployment. যেটা হইতেছে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ছিলেন বা উবার জব করছেন, যেটা বলে গিগ ইকোনমি, তারা বুকজেনের মাধ্যমে জব করতেছেন, তারা আমরা এটা বলি উবার জব, যেখানে ট্যাক্সটা শো আপ করতেছে না। কিন্তু আপনারা কিন্তু সিইআরবির জন্য এলিজিবল যদি শো বলতে পারেন বা প্রুভ করতে পারেন যে আপনি $5000 ইনকাম করছেন 2019-এ। যেমন আপনাদেরকে ওরা হয়তো ব্যাংকে টাকাটা দিচ্ছে, পেমেন্ট করতেছে, আপনাদের হয়তো স্লিপটা আছে যেটা দিয়ে আপনারা প্রুভ করতে পারবেন, আপনারা সিইআরবির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং জিনিয়া যেটা বললো যে আমাদের ইনকাম ছিল বেশি, কিন্তু এখন $2000 খুব টাফ হয়ে যাচ্ছে, এটা আমরা সবাই দেখতেছি যেটা এই সিচুয়েশনে আছে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা গভর্নমেন্টের কাছে এটার জন্য লবিং করতেছি, তোমাদের এই সিচুয়েশনটা আমরা গভর্নমেন্টকে জানাবো, আমরা অন্যান্য অর্গানাইজেশনের সাথে আলাপ করব যে কিভাবে আমরা এই অবস্থা সার্ভাইভ করতে পারবো এত অল্প মানি দিয়ে। কারণ যেখানে একটা এক বেডরুমের বাসায় 1800 টাকা বা 1900 টাকা ভাড়া দিতে হচ্ছে টিস জেলে বা এই এলাকায় যারা নতুন আসতেছেন, তার উপরে ইউটিলিটি বিল আছে, তারপরে খাবার খরচ আছে, বা এই সময়ে আরো একটু খরচ বেশি বাড়ছে, কারণ সিকিউরিটির জন্য আপনাকে হেলথ এন্ড সেফটির জন্য কিছু ইনভেস্ট করতে হচ্ছে, তারপরে আপনার বাচ্চারা বাসায় আছে, সব মিলে আপনার খরচ কিন্তু আগের থেকে বাড়ছে। কিন্তু এই সময় মাত্র $2000 একজন মানুষ যদি একজন আর্নিং পারসন থাকে ফ্যামিলিতে, তার জন্য খুব টাফ যে কিভাবে বেঁচে থাকা যাবে এখানে। আমরা জানি যে এটা খুবই খারাপ সময়, আমরা চেষ্টা করতেছি সবাই একসাথে যে একটা লিভেবল কন্ডিশন আসার জন্য। আমরা এই কোশ্চেনগুলি যেগুলো আপনারা আমাদের জিজ্ঞেস করছেন, আমরা এই কোশ্চেনগুলি আমাদের নেটওয়ার্কের সাথে শেয়ার করব, সবাই মিলে চেষ্টা করব যে কিভাবে এই সিচুয়েশনে অ্যাটলিস্ট 4-5টা মাস যেন আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি, অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারি, ফাইন্যান্সিয়ালি একটা ধসের মধ্যে না পড়ি, সেই জিনিসটা কিভাবে আমরা এনশিওর করব। সো আমার মনে হয় আপনার কাছে সুলতানা আপা, আমার একটা কোশ্চেন আছে, সেটা আসলে যদিও আমি কিছুটা জানি, কিছু না অ্যাজ এ সরোর বোর্ডে আছি সেই হিসাবে আমি অনেকটুকুই জানি। সো তারপরও আমার কোশ্চেন আমি আপনাকে আস্ক করছি, সেটা হলো যে আসলে আপনি যদি একটু ইন ডিটেইলি বলতেন যে সরো কিভাবে
হেল্প করছে কমিউনিটিকে ইন দিস বেনিফিটটা পাওয়ার জন্য, এবং কত কতজনকে আমরা হেল্প করেছি এই পর্যন্ত, আমরা কিভাবে হেল্প করছি, একটু যদি ডিটেল আমাদেরকে বলতেন, আমার মনে হয় আমার সাথে আজকে যারা লাইভে আছেন তারাও উপকৃত হতো, এবং তারাও অন্য মেম্বারদেরকে বলতে পারতো যে সরো এই এই হেল্প গুলো আমাদেরকে করছে। আমি যেটা বলতেছি, আমার কমিউনিটি যারা আছে, আমাদেরকে যারা চিনে, আমি যাদের কাছে সুলতানা আপা হিসাবে পরিচিত, সরোর আপা হিসাবে পরিচিত, আপনাদের সবার জন্যই আমি মানে কন্টিনিউ আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের যখন এই সিচুয়েশন হলো, প্রথম কাজটা আমরা করছি, সবাইকে ফোন করে আমরা সাহস দিচ্ছি। আমরা মিনিমাম 1000 এর বেশি মানুষকে আমরা অ্যাক্সেস করছি ফোনের মাধ্যমে, এবং সবাইকে আমরা বলতে জিজ্ঞাসা করছি আপনারা কেমন আছেন, ভয় পাবেন না, সবাই আমরা একসাথে থাকবো, একসাথে আমরা চেষ্টা করব। কিন্তু সবাই আপনারা টরন্টো পাবলিক হেলথের যতগুলি রিকোয়ারমেন্ট আছে এগুলি মেনে চলেন, এবং এটার জন্য আপনাদেরকে আমরা ইনফরমেশন দিছি যে, এবং আমরা প্রত্যেকটা ডকুমেন্ট আমরা বাংলা ট্রান্সলেশন করে আপনাদের আমাদের ওয়েবসাইটে দিছি, আপনাদের কাছে ইমেল করছি, যাতে আপনারা ইনফরমেশনটা যত দ্রুত পাবেন তত আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবেন। তারপরে যখন প্রত্যেকটা বেনিফিট আসতেছে, আসার আগে থাকতেই কিন্তু আমরা অ্যালার্ট দিয়ে দিছি আপনাদেরকে প্রত্যেকটা বেনিফিট কিভাবে হবে। আমার তো মনে হয় আমি মার্চের 15 তারিখ থেকে ইআই অ্যাপ্লিকেশন করা শুরু করছি অনেকের, এবং এই পর্যন্ত আমরা অলমোস্ট 200 পিপলকে ইআই এবং সিআরবি অ্যাপ্লিকেশন করে দিছি, এবং কন্টিনিউ আরো করতেছি। এবার শুরু হয়েছে সিএসবিটার জন্য, এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু করার পরে আমাদের কাজ শেষ হয়ে যায় না, এটাকে নতুন ভাবে আবার রিঅ্যাপ্লাই করে দেওয়া বা রিপোর্টিং করে দেওয়া, এগুলো আমরা করতেছি। আমাদের অনেক সিনিয়ররা আছে, সিনিয়রদেরকে আমরা ফোন দিছি, আমাদের সিস্টেমে অলমোস্ট 200 সিনিয়র আছে। এই সিনিয়রদেরকে আমরা রেগুলার ফোন দিছি। আমাদের যারা ওয়ার্কার আছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ দেব। এখন যারা সরস্বতীর রেগুলার কাজ করতেছে, পিআর ওয়ার্কার আছে, আমার 5 মেসিতে আছে, 9 ক্রিসেন্টে আছে, সব বিল্ডিং এ আমাদের কেউ না কেউ আছে, যার কাছে আমরা ফোন নাম্বার গুলি পৌঁছায় দিছি, এবং তারা রেগুলার ফোন কলগুলি করতেছে এবং ফোন কল করে আপনাদের সাথে ইন টাচে আছে। আমি ছাড়াও আমার সরল ওয়ার্কাররা কিন্তু কন্টিনিউ আপনাদেরকে এই সাপোর্ট গুলি দিয়ে যাচ্ছে। আর এটা টপের একটা জিনিস হচ্ছে, আমরা সবাই একজন আরেকজনের খোঁজ নিতেছি। এটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল লস না, আমরা একটা মানসিকভাবে খুব খারাপ পরিস্থিতির ভিতরে আছি, একটা ভয় আমাদের ভিতরে কাজ করতেছে, আমরা কি আবার সে আগের মতো বাঁচতে পারবো কিনা, বা আগের মতো একসাথে আবার সবাই মিলে আনন্দ করতে পারবো কিনা। আমি আপনাদের সবাই অনেক মিস করি, কারণ আমার অভ্যাসটা হচ্ছে আমি মানুষ নিয়ে থাকতে পছন্দ করি, কথা বলতে পছন্দ করি। আমার জন্য ঘরবন্দি হয়ে থাকাটা খুবই কষ্টকর। আমারও আন্ডারলাইনিং হেলথ কন্ডিশন আছে, ভয়টা আমার ভিতরে আছে। আমরা সবাই সবাইকে যেন সেফ ভাবে বাঁচতে পারি, সেজন্য আমাদেরকে মানসিকভাবে অবশ্যই শক্তিশালী হইতে হবে, মনের শক্তিটা রাখতে হবে, জোরটা রাখতে হবে। এর জন্য কন্টিনিউ আমরা আপনাদেরকে ফোন করছি। আমরা অবশ্য কমিউনিটিতে আরেকটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, এটা আমাকে খুবই দুঃখিত করতেছে, স্যাড মোমেন্টটা, যে অনেক ফ্যামিলিতে ডোমেস্টিক অ্যাবিউজটা দেখা যাচ্ছে, এবং ক্লাসটা হচ্ছে, যেহেতু সবাই একসাথে বাসায় থাকতেছে, ইন্টারজেনারেশনাল কনফ্লিক্টটা হচ্ছে, বাচ্চাদের সাথে মাদের কনফ্লিক্ট হচ্ছে। আমরা এগুলি ওয়াচ করতেছি, অনেক কমপ্লেন আমরা পাইছি, অনেক জায়গায় আমরা কাউন্সিলিংও করতেছি। কিন্তু আমার কথা হচ্ছে, এই সময় আমাদের সবাইকে ধৈর্য ধরে থাকতে হবে। একটা ছোট্ট রুমের মধ্যে আমরা গাদাগাদি করে আসছি ঠিকই, কিন্তু আমাদের যদি ভালোবাসাটা থাকে, ছোট রুমে 20 জন একসাথে থাকা যায়। আর ভালোবাসা যদি না থাকে, থাকা যায় না। এখন আমাদের সময়টা হচ্ছে সবাইকে ভালোবাসতে হবে, একসাথে থাকতে হবে, সবাইকে সবার বুঝতে হবে, সন্তানদেরকে বুঝতে হবে, বাবা মাকে বুঝতে হবে, সন্তানকে, স্বামীকে বুঝতে হবে, স্ত্রীকে ও স্বামীকে, এবং সবাই নিয়ে বাঁচতে হবে। এই ডোমেস্টিক অ্যাবিউজটা এতটুকু অ্যারাইজ হয়েছে যে অনেকগুলো কনফ্লিক্ট একদম ভায়োলেন্সের মধ্যে চলে গেছে, এবং সেখানে আমাদেরকে পুলিশ পর্যন্ত আমি দেখছি অনেক জায়গায় কল করা হচ্ছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই ধৈর্য ধরে এই সময়টা পার করেন, এবং সবাই সবার দিকে খেয়াল করেন। এন্ড অফ দ্য ডে সবাই আমরা একসাথে বাঁচতে চাই, আমরা কোনো লস দেখতে চাই না, ক্যাজুয়ালিটি দেখতে চাই না। প্রতিদিন দুঃখ লাগে যখন আমরা শুনি যে আমাদের একজন ভাই একজন বোন চলে গেছে। এই ক্ষতিটা আমরা কোনোভাবে পোষায় উঠতে পারবো না, কিন্তু অর্থনৈতিক ক্ষতি বলেন, আমরা একসময় এটা বের করে আসতে বলবো। আর আপনারা যখন সরাতে আসবেন, আপনাদের একটা অনুরোধ করবো, আপনারা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা পরে নেবেন, যেমন মাস্কটা পরবেন, হ্যান্ড গ্লাভসটা পরবেন। আমরা শীঘ্রই সড়ক খুলে দিচ্ছি আপনাদের ফেস টু ফেস সার্ভিসের জন্য। আর আমাদের কন্টিনিউ ডিডব্লিউ জবনেটটা আপনারা অ্যাক্সেস করবেন। আমাদের সব ইনফরমেশন আমরা ডিডব্লিউ জবনেটে দেই। আপনারা যদি কেউ ডিডব্লিউ জবনেটে কানেক্টেড না হন, তাহলে আপনারা আমাকে
মেসেঞ্জারে আপনার ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়ে আমরা আপনাদেরকে অ্যাড করে দেব। এই ডিডব্লিউ জব নেটটা কিন্তু বেশ একটা পপুলার সোশ্যাল জব নেটওয়ার্ক। এটা সরব গত 7 বছর ধরে মেনটেন করছে। এটাতে মোর দেন 8000 পিপল কানেক্টেড আছে। সো আমরা যে কোনো ইনফরমেশন দেই এটা ডিডব্লিউ জব নেটের মাধ্যমে, আমাদের ফেসবুকের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সব জায়গায় চলে যায়। অন দ্য টপ অফ দিস থিংস আমি রেগুলার আপনাদেরকে ইমেল করি। আর আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে অ্যাক্সেস করতে পারবেন, কল দিবেন। আমি আপনি আমরা সবাই একসাথে একজন এবং একসাথে আছি। আমরা আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনার সুন্দর কথার জন্য। আসলেই আমরা ভালো থাকতে চাই, আমরা ভালো থাকার দলে এবং আমরা সবসময় ভালো থাকবো ইনশাল্লাহ। সো আসছে ঈদ, জানি অনেকেরই প্রিপারেশন অনেক রকম ছিল, আমারও ছিল, সরোরও ছিল, কিন্তু আসলে আমরা ঈদটা বোধহয় এবার উপভোগ করতে পারছি না, যে যার মতো বাসায় থাকবো। বাট ঈদের পরের দিনই কিন্তু আমরা আপনাদের সাথে আবার লাইভে আসছি। সো মে 25 4 to 5 আমাদের সাথে থাকবেন এবং সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, হেলদি থাকবেন, সেফ থাকবেন এবং সবাই সুন্দরভাবে পরিবারকে নিয়ে রোজাকে উপভোগ করবেন, ঈদকে উপভোগ করবেন, অন্যের খোঁজ নেবেন। এই বলেই আমরা আজকে আমাদের লাইভটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে মে 25। আমি জাস্ট জিনিয়ার সাথে অ্যাড করতে চাচ্ছি যে আমরা একসাথে যে আনন্দ করতাম, হাসাহাসি হতো, আনন্দ হতো, ঈদের পুণ্যমিলনী হচ্ছিল সবকিছু আবার এগুলি সব হবে। একসাথে আমরা আবার সবাই একসাথে এক জায়গায় বসে আনন্দ করব, একসাথে খাবো। আমরা বাবলে বার গান খুব মিস করি। আমরা ঈদের পরে হয়তো আবার একটা ছোট্টখাটো একটা প্রোগ্রাম করব, যেটা এই ফেসবুকে আপনারা হয়তো তার গানও শুনতে পারবেন, আমাদের অনেক কবিতা শুনতে পারবেন, গান শুনতে পারবেন। ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি, যদি বেঁচে থাকে অবশ্যই আল্লাহ আমাদেরকে হায়াত দেখ, সবাইকে দেখ। আমরা জানি যে ডিপ্রেশনের ভিতরে একটু আনন্দ আমাদের খুবই জরুরি দরকার। আমরা আনন্দের সাথে আমাদের বাস্তবটাকেও দেখতে হবে এবং আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।